afternoon and Eid Mubarak, and I welcome you after your vacation. So first of all, how was the vacation? Vacation কেমন ছিল? স্যার প্রেরণাদায়ক ছিল স্যার, অ্যাসাইনমেন্ট খুবই ছিল স্যার। বুঝতে পারি নাই। খুবই প্রেরণাদায়ক ভ্যাকেশন ছিল স্যার। স্যার অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা, তাহলে at least ভালো যে আমি অ্যাসাইনমেন্ট দিই নাই, so সেটা এখন আসবে। Okay, nevertheless, সো জাস্ট তোমরা একটা দুটো জিনিসের প্রিপারেশন রাখবে, সেটা হচ্ছে তোমাদের ইসের আগে একটা ক্লাস হয়নি, সো ওটা এবার মেকআপ হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাদের আমি একটা লাইভ টেস্ট নিব, কারণ তোমাদের মিড টার্মে একটা লাইভ এক্সাম হবে, সো ওটা তোমাদের আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমার সাবজেক্টে তোমাদের একটা ডেমো দরকার, সো দ্যাটস ওয়াই আমি তোমাদের একটা লাইভ টেস্ট নিব এবং একটা অ্যাসাইনমেন্ট হবে। সো এই তিনটা জিনিস আমাদের এই 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। সো আমি তোমাদেরকে ইন দ্য মিন টাইমে টাইম জানাই দিব। সো আমরা দেরি না করে ক্লাস শুরু করি, বিকজ আমরা একটু পিছিয়ে যাচ্ছি অন্য সেকশন থেকে, সেকশন এ থেকে ওরা বেশ কিছু দূর আগাই গেছে। অলরাইট, সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল বেসিক্যালি আমরা আজকে যা পড়বো সেটা হচ্ছে লাস্ট ক্লাসেরই কন্টিনিউয়েশন, বাট তার আগে একটা কাজ করি, আমি এটা একটু রেকর্ড করে ফেলি আমার কম্পিউটারে। সো রেকর্ডিং হ্যাজ বিন স্টার্টেড, and anyone, if you have any problem, if you have any difficulty listening to me, you should notify যে আমাকে শুনতে কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো যে স্যার শোনা যাচ্ছে না বা কেটে যাচ্ছে কথা। সো হোপফুলি কোনো প্রবলেম নাই। তো আজকে একটু বলে নিই ক্লাস শুরুর আগে, আজকের লেকচারটা একটু কঠিন, সো সবাই যারা এখনো শুয়ে আছো, শুয়ে শুয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছো, আজকে শুধু তাকিয়ে থাকলে হবে না, কারণ আজকে আমরা অঙ্ক করব এবং তোমাকে হাতে কলমে সেটা করতে হবে, আদারওয়াইজ পরীক্ষার সময়টা তুমি করতে পারবে না, শেষও হবে না। So, so today we will solve problems regarding distribution of charges, এবং বেসিক্যালি এখানে সেই চার্জ ডিস্ট্রিবিউশনেরই একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সেটা হলো যে আমাদের এই যে বলটা, আমরা লাস্ট ক্লাসে ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে কথা বলেছিলাম, সো এখান থেকে চার্জ আসে, চার্জ এসে এই বলটার গায়ে ছড়িয়ে পড়ে, এবং তুমি দেখেই বুঝতে পারছো যে এই বলটা বেসিক্যালি একটা মেটাল বল, সো এর গায়ের উপরে বলটা থাকে, এই চার্জগুলো এসে ডিস্ট্রিবিউটেড হয়। সো এই মেয়েটা যখন এই বলের মধ্যে হাত দেয় তখন এটা তার বডিতে চলে যায়, বাট বডিতে যাওয়ার পরও ইফেক্টটা শুধুমাত্র চুলের মধ্যে দেখা যাচ্ছে। বলো তো কেন? এটা কি কেউ বলতে পারবা? ইফেক্টটা আমি শুধু চুলে দেখতে পাচ্ছি, যদিও তার পুরো বডি কিন্তু চার্জড হয়ে গেছে। এটা কি কেউ বলতে পারবা যে এটা কেন হয়েছে? এই চার্জ নেগেটিভ চার্জ আছে শুধু বেশি, না, নট নেসেসারি। ওজনের কারণে, মানে ওয়েটের দিক থেকে না, সেটাও না, সেটা হচ্ছে যে এখানে চুলগুলো সবাই সেম চার্জ হয়েছে, সো সেম চার্জ হওয়ার কারণে একটা চুল আরেকটা চুলকে রিপালস করছে, সো এই রিপালসিভ ইফেক্ট ডিসটেন্স বজায় রাখতেছে। হ্যাঁ, সো এই রিপালসিভ ডিসটেন্সটা আসলে বডির অন্য কোনো জায়গায় বোঝা সম্ভব না, যেখানে ওই যেটা বললে ওয়েটেরও একটা ব্যাপার আছে এখানে, যে আমার দুটো হাতি রিপালস চার্জে আছে, বাট দুটো আসলে এত ফোর্সে রিপালস করতে পারে না, সো আসলে আমার পুরো বডি এখানে চার্জড হয়েছে, বাট আমি ইফেক্টটা বুঝছি শুধুমাত্র চুলে। তো এখানে চার্জের অ্যামাউন্টটা খুবই কম, সো এটাতে আসলে বডির কোনো ক্ষতি হয় না, বাট যেটাকে আমরা ইলেকট্রিক শক বলি, সেটাতে আসলে যেটা হয় যে আমার পুরো বডিটাই আয়োনাইজড হয়ে যায়, ওই যে আমরা আয়োনাইজিং রেডিয়েশনে যেটা পড়েছিলাম, তো আমার পুরো বডি আয়োনাইজ হয়ে যাওয়ার কারণে তখন আমার বডির অ্যাটম গুলো ভেঙে যায় এবং তখন মানুষের ফেটাল কোনো ক্ষতি হয়, বাট এটাতে হয় না, এটাকে বলা হয় একটা জাস্ট বাচ্চাদের খেলার একটাই, জাস্ট এটা হচ্ছে জাস্ট তাদেরকে সায়েন্স শেখানোর জন্য এই টাইপের জেনারেটর বানানো হয়, যারা খুব কম অ্যামাউন্টে জেনারেট করে এবং বোঝানো হয় যে চার্জটা কিভাবে তোমার বডিতে ট্রান্সফার হচ্ছে এবং কিভাবে রিপালস হচ্ছে, এই যে চার্জের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলো বোঝানোর জন্য। সো নেভারদালেস এটা আমাদের আজকে টার্গেট না, আমরা খুব তাড়াতাড়ি প্রসিড করি, আমরা এই জিনিসগুলো পড়ে আসছিলাম এর আগের ক্লাসে। সো ওটারই বেসিক্যালি আমরা দুই ধরনের ডিস্ট্রিবিউশন এখানে দেখলাম। সো এখানে যেটা ডিস্ট্রিবিউট হচ্ছে, দ্যাট ডিস্ট্রিবিউশন ইজ সারফেস ডিস্ট্রিবিউশন, এবং এর চুলে যেগুলো যাচ্ছে সেগুলো বেসিক্যালি লাইন ডিস্ট্রিবিউশন, লাইনে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে এই। সো লেটস কাম হিয়ার। সো এখানে আমরা এটা নিয়ে ইন্টিগ্রেশন করেছি, আজকে আমরা করব, সো আমরা এগুলো নিয়ে আর কথা না বলি। সো তিন ধরনের ডিস্ট্রিবিউশনের জন্য 3 রকমের ফর্মুলা আছে, এবং আমি এক্সপেক্টও করি না যে তুমি এই পরীক্ষার ছুটির মধ্যে এই ফর্মুলাগুলো পড়ে রাখছো, সো আমি এক্সপেক্টও করছি না।
সো লেটস নট ওয়েট হিয়ার, আমরা একটা প্রবলেমে চলে যাই এবং তখন আমাদের যা যা দরকার হবে সেখানে আমরা চলে আসব। So let's talk about the problem, and this is from your reference example 4.5. So সবাই রেডি হয়ে যাও, আমরা problem start করতে যাচ্ছি। So first, what the problem says, the finite sheet 0 x, the range of x is from 0 to 1 meter and the range of y is from 0 to 1 meter on the z equal to 0 plane has a charge density this. সো ফার্স্টে কোয়েশ্চেন পড়ার আগে সিচুয়েশনটা ভিজুয়ালাইজ করো, কারণ আমাদের পরীক্ষায় এই জেনারেলি ছবিটা এঁকে দেয়া থাকে, বাট ছবি না এঁকে দেওয়াও থাকতে পারে। যখন এঁকে দেয়া না থাকবে তখন তোমাকে কোয়েশ্চেন পড়ে এই পুরো সিচুয়েশনটা ড্র করতে পারতে হবে। সো যেহেতু এখানে জায়গা কম আছে, আমি পরে স্লাইডে ড্র করি। সো তোমরা কোয়েশ্চেনটা আরেকবার দেখে ফেলো। ফার্স্ট টু লাইন্স, I have a finite sheet that is placed on z equal to 0 plane. So there is a finite sheet that is placed at z equal to 0 plane. So first আমাদের এখানে x আছে, y আছে, z আছে। So we are working in Cartesian coordinate. So Cartesian coordinate এ চলে যাও। So let's draw the whole system. তাহলে আমাদের একটা x axis দরকার হবে, দেন একটা y axis দরকার হবে এবং একটা z axis লাগবে। দ্যাটস ইট। এবার বলা হচ্ছে যে আমার চার্জটা একটা শীটের উপরে আছে এবং সেই শীটটা z ইকুয়াল টু 0 প্লেনে আছে। তাহলে আমাদের যে চার্জের যে শীটটা আছে z ইকুয়াল টু 0 প্লেন মানে কি, যে ওই শীটটার কোনো হাইট নাই। So it actually expresses the sheet is a two-dimensional sheet and is placed at 0 height. মেঝেতে রাখা হয়েছে। তোমরা কি এই কথাটা এই কোয়েশ্চেন থেকে বুঝতে পেরেছো যে আমার কাছে চার্জটা একটা শীটের উপরে আছে, শীটটা কেমন এখনো জানি না, কিছুক্ষণ পরে জানবো, বাট এই ইনফরমেশনটা বলে দেয় যে ওই চার্জের শীটটা 0 প্লেনে আছে, হরাইজন্টাল প্লেনে আছে। এটা কি সবাই বুঝতে পেরেছো? সো ইট ইজ প্লেসড অন দ্য হরাইজন। তাহলে it expresses it is on the horizontal plane. সো আমি যদিও আজকে একটু তাড়াতাড়ি যাব, তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই ইন্টারাপ্ট করবে আমাকে। ওকে, তাহলে এবার চলে আসো। এবার দেখি তাহলে z ইকুয়াল টু 0 তে আমাদের শীটটা আছে, তাই শীটটা এখানে আছে। এবার x আর y বরাবর কতটুকু আছে সেটা বলে দেয়া আছে। x বরাবর 0 থেকে 1 ইউনিট পর্যন্ত। তাহলে x হচ্ছে 0 থেকে সাপোজ 1 ইউনিট এতটুকু পর্যন্ত আছে x বরাবর, আর y বরাবর কতটুকু আছে সেটাও বলে দেয়া আছে 0 থেকে 1 ইউনিট। তাহলে y বরাবর 0 থেকে 1 ইউনিট পর্যন্ত। তাহলে আমাদের শীটটা বেসিক্যালি দেখতে কেমন, যেটা x1 বরাবর আছে এবং 2 বরাবর আছে, দিস ইজ বেসিক্যালি আ রেক্ট্যাঙ্গুলার শীট। সো এটা ক্লিয়ারলি বলে দেয়া নাই, বাট আমি এটা আমার যে কোয়েশ্চেনটা আছে সেখান থেকে বের করতে পারি যে চার্জটা যেই অবজেক্টের উপরে আছে সেটা বেসিক্যালি একটা কাগজের মতো, একটা কাগজ যেটা এভাবে শুয়ে আছে। সো এরকম একটা কাগজের মধ্যে আমি চার্জ রেখেছি, একটা স্কোয়ার কাগজ, একটা রেক্ট্যাঙ্গুলার কাগজ, যেভাবেই বলো না কেন, একটা রেক্ট্যাঙ্গুলার কাগজের উপরে চার্জ রাখা হয়েছে। তাহলে আমার কাছে এই কাগজের উপরে চার্জ আছে। এবার কোয়েশ্চেনে এইটুকু পর্যন্ত তোমরা বুঝতেছ? এইটুকু পর্যন্ত কারো যদি কোনো কনফিউশন থাকে বলো। আর জেনারেলি পরীক্ষায় আমি ছবিটা ড্র করে দেই, সো খুব বেশি এই জায়গায় কনফিউশন থাকলে সমস্যা নাই, কারণ জেনারেলি আমি ড্র করে দেই, বাট জেনারেল তো নাও হতে পারে। সো এই কারণে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইউ নিড টু ভিজুয়ালাইজ দ্য হোল আইডিয়া। সো কারো যদি কোনো কনফিউশন থাকে বলো। সো ধরে নিচ্ছি নাই। তাহলে এবার চলে আসো, এবার ওই শীটের মধ্যে চার্জ কি অবস্থায় আছে, চার্জ ডেনসিটিটা বলে দেয়া আছে। সো রো এস ইজ গিভেন। সো এই শীটের মধ্যে যে চার্জটা দেয়া আছে, দ্যাট চার্জ ইজ গিভেন, দ্য অ্যামাউন্ট অফ চার্জ ইজ গিভেন অ্যাজ ডেনসিটি।
সো আমি ছোট ছোট করে লাস্ট ক্লাসে রিমাইন্ডার গুলো দিতে থাকি যে যখন চার্জ কোন একটা সিস্টেমে ডিস্ট্রিবিউটেড চার্জ থাকে, একটা চার্জ, দুইটা চার্জ, এরকম কাউন্টিং ডিসক্রিট চার্জ না থাকে, তখন সেই সিস্টেমের টোটাল চার্জের অ্যামাউন্টটা কখনো দেয়া থাকে না, রাদার যা দেয়া থাকে সেটা হচ্ছে ডেনসিটি। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। সো যারা ভুলে গেছো একবার রিমাইন্ড করে ফেলো যে when we are talking about a distributed system, so this is a distributed system, যে আমি একটা ছোট্ট একটা বা একটা 1 মিটার বাই 1 মিটার একটা কাগজের উপরে চার্জ দিয়েছি, তাহলে এরকম একটা কাগজের উপরে যখন আমি চার্জ দিব তখন সেটা ডিসক্রিট সিস্টেম থাকবে না, দ্যাট উইল বি ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সেই চার্জটা কাগজের উপরে ছড়িয়ে পড়বে। সো আমরা যখন এরকম একটা সিস্টেমে কাজ করব তখন আমাকে চার্জের ডেনসিটি দেয়া থাকবে, এবং এখানে ডেনসিটিটা দেয়া আছে কিভাবে? ডেনসিটিটা দেয়া আছে x into y, then x square plus y square plus 25 root over 3/2. এটা দেয়া আছে ন্যানোকুলম, ইউনিট দেয়া আছে ন্যানোকুলম পার মিটার স্কোয়ার। সো ন্যানোকুলম পার মিটার স্কোয়ার, ডান। তাহলে এরকম যদি থাকে, সো দিস ইজ দ্য ডেনসিটি। এবার এই ডেনসিটিটা কেমন? সো এটা আমাদের জন্য এই সিচুয়েশনটা খুব সহজ। একটা কাগজের ওপরে যখন চার্জ থাকে তাহলে বলো চার্জটা লাইন বরাবর থাকবে, সারফেস বরাবর থাকবে, না ভলিউম বরাবর থাকবে? কিভাবে থাকবে? একটা কাগজের সারফেস বরাবর। সারফেস বরাবর বরাবর থাকবে। তাহলে দিস ইজ বেসিক্যালি আ সারফেস ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের চার্জটা সারফেসের উপরে আছে। সো কখনো কখনো যদি তুমি এটা বুঝতে না পারো, আরো কিছু কিছু আইডেন্টিফাইং পয়েন্ট শুনে নাও। হ্যাঁ, এক্স্যাক্টলি, সারফেস বরাবর আছে। তাহলে এবার আরো কিছু কিছু পয়েন্ট শুনে নাও। সেটা হচ্ছে যে কখনো কখনো ইউনিট থেকেও বোঝা যায় যে তুমি সাপোজ জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছো না, সো তুমি কিছু কিছু ট্রিক অ্যাপ্লাই করে এটা ভিজুয়ালাইজ করতে পারো। যেমন এখানে ইউনিট দেয়া আছে ন্যানোকুলম পার মিটার স্কোয়ার। সো কুলম পার মিটার স্কোয়ার বেসিক্যালি সারফেস ডিস্ট্রিবিউশনের ইউনিট হয়। সো ওখান থেকেও তুমি বের করতে পারো। সো এখানে আমরা ক্যালকুলেশন করব, বাট একটু খেয়াল রাখবা ফাইনাল আনসারে এই ন্যানোকুলমকে কুলম্বে প্রকাশ করতে হবে। আপাতত আমরা সেখানে যাচ্ছি না। তাহলে এবার চলে আসো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন। I have got a rectangular sheet of charges that has no height, that is placed at z equal to 0 position, and it contains charge in surface as surface distribution is given like this. So আমাদের ফার্স্ট লাইনটার পিক্টোরিয়াল ভিউ এবং ম্যাথমেটিক্যাল ইনফরমেশন হচ্ছে এতগুলো। সো তোমাকে এখানে এই সবগুলো জিনিস আইডেন্টিফাই করতে পারতে হবে। সো এবার আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেজ what will be the total charge on the sheet? তাহলে এই শীটের টোটাল চার্জ বের করতে বলা হচ্ছে। সো আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন বলছে এই শীটের মধ্যে টোটাল কতটুকু চার্জ আছে। তাহলে এবার আবার আমাদের পুরনো গত ক্লাসের ইয়েতে চলে যেতে হবে যে আমাদের কাছে সারফেস ডিস্ট্রিবিউশন আছে, সেই সারফেস ডিস্ট্রিবিউশনের রো এস দেওয়া আছে, আমাকে টোটাল চার্জ বের করতে বলেছে। সো আই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কি বলে যে আমার কাছে যদি রো এস দেয়া থাকে, আমার কাছে যদি সারফেস চার্জ দেয়া থাকে, তাহলে রো এস এর সারফেস ইন্টিগ্রেশন করলে আমরা ওই শীটের মধ্যে টোটাল কতটুকু চার্জ আছে আমরা সেই চার্জের অ্যামাউন্টটা পেয়ে যাই। সো রো এস এর সারফেস ইন্টিগ্রেশন করলে টোটাল চার্জটা পাওয়া যাবে। তাহলে এবার আমরা সেই সারফেস ইন্টিগ্রেশন করি। তো সারফেস ইন্টিগ্রেশন করতে গেলে রো এস তো ডিরেক্ট দেয়া আছে, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিএস টা বের করা। দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ, এবং যার জন্য আমরা কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি শীটগুলো পড়ে আসছি 2টা বা 3টা লেকচার ধরে। তাহলে এবার আইডিয়াগুলো এবার খুব ভালো করে ক্লিয়ার করো, বিকজ 1 সপ্তাহ পরে তোমাদের মিড টার্ম পরীক্ষা। তাহলে ফার্স্টে ডিএস বের করার জন্য আমাদের কিভাবে করতে হয়? প্রথমে সারফেসটাকে আইডেন্টিফাই করতে হয়, এবং সারফেস আইডেন্টিফাই হবে তার ডিরেকশন থেকে। তাহলে এবার আমাকে প্রথমে আমি যে সারফেসে চার্জ দিয়েছি তার ডিরেকশন বের করতে হবে। তাহলে ফার্স্ট থিং সারফেস আইডেন্টিফাই হবে তার ডিরেকশন থেকে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবার
2 নাম্বার কাজ, সারফেসের মধ্যে ডিরেকশনটা ড্র করো। তাহলে সারফেসে চলে যাও, সারফেসের মধ্যে ডিরেকশনটা ড্র করো। তাহলে যে কোনো সারফেসের ডিরেকশন হয় সারফেসের সাথে লম্ব। তাহলে এখানকার মধ্যে যে কোনো জায়গায় ছোট্ট একটা সারফেস নাও, নিলাম। বলবা স্যার কেন ছোট সারফেস নেবেন? কারণ আমাকে তো ছোট সারফেসে কাজ করতে হবে, আমি তো পুরো সারফেসে কাজ করব না, আমি তো ছোট্ট একটা সারফেস নিয়ে কাজ করব। সো এটার উপরে যে কোনো জায়গায় ছোট একটা সারফেস নাও, নিলাম ছোট্ট একটা সারফেস। এবার ওই সারফেসের ডিরেকশন বের করো। তাহলে ওই সারফেসের ডিরেকশন, যে কোনো সারফেসের ডিরেকশন হয় সারফেস থেকে লম্ব। 33 দাঁড়াও, সো যে কোনো, এটা কি হইলো, যদি সব মুছে গেল, দাঁড়াও একটা মিনিট। রাইট, সো যে কোনো সারফেসের ডিরেকশন হয় সারফেস থেকে লম্ব। তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ দিস সারফেস। তাহলে এবার এর দিকে তাকায় বলো এই সারফেসের ডিরেকশন কোন দিকে? আগে বাংলায় বলে নাও, এই সারফেসের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। সো উপরের দিক কি দিয়ে প্রকাশ হয়? জেড ডিরেকশন। তাহলে সারফেসের ডিরেকশন আমি বললাম, আমরা বলতে পারি the direction of the surface is z. ওকে, সো এটা কি তোমরা সবাই বুঝতে পারছো না আমি আবার রিপিট করব? ঠিক আছে, তাহলে ফার্স্টে সারফেস আইডেন্টিফাই করার জন্য প্রথমে মাথায় রাখতে হবে যে কোনো সারফেস ইউজ করতে গেলে সারফেস আইডেন্টিফাই করতে হবে নাম্বার 1, এবং সারফেস আইডেন্টিফাই করতে হবে তার ডিরেকশন দিয়ে। সারফেস আইডেন্টিফাই করতে হবে তার ডিরেকশন দিয়ে। সো ডিরেকশন দিয়ে যদি আইডেন্টিফাই করতে চাই, আপওয়ার্ড, ভেরি গুড। সো সেই ডিরেকশন আইডেন্টিফাই করতে গেলে আমি যে সারফেসে কাজ করছি সেখানে ছোট্ট একটা অংশ নিতে হবে এবং সেখানে আমার একটা লম্ব আঁকতে হবে, তার উপরে একটা লম্ব আঁকতে হবে। তাহলে সেখান থেকে আইডেন্টিফাই হয়ে যাবে যে সারফেসটা কোন দিকে আছে। নাও তো 3 নাম্বার, সারফেসের মানটা দরকার হবে। সারফেসের মানের জন্য আমাদেরকে লাস্ট ক্লাসে আমরা যে সাপ্লিমেন্টারি শীট ইউজ করেছিলাম সেখানে চলে যেতে হবে। তো আজকে আমি আপাতত যাচ্ছি না, এটা তোমরা অবশ্যই বাসায় মিলাই দেখবা যে আমরা যদি ওই সাপ্লিমেন্টারি শীট থেকে বের করে নিয়ে আসি তাহলে পাওয়া যায় যে এই সারফেসের যার দিক এজেড বরাবর তার মান হচ্ছে dx dy। এটা কিন্তু আমি মুখস্থ করতে বলছি না, তুমি লাস্ট ক্লাসে আমাদের একটা সাপ্লিমেন্টারি শীট ছিল, সেই সাপ্লিমেন্টারি শীটে যাবা, সেখানে ডিএস এর কাছে যাবা, কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যাবা, তারপরে সেখান থেকে বের করবা। এটা কি সবাই বুঝতে পারছো না? একটা করে দেখায় আসতে হবে যে ডিএক্স ডিওয়াই কিভাবে আসলো। এটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার একটু বলবেন, আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছো? স্যার এই ডিএক্স ডিওয়াই এর এইটা স্যার কিউ এর এখান থেকে যেটা করলেন না ওটা একটু। কিউ এর এখান থেকে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে টোটাল চার্জ বের করতে চাচ্ছি। তাহলে টোটাল চার্জ বের করার জন্য আমাদের যেহেতু সারফেস ডিস্ট্রিবিউশন আছে, তাহলে সারফেস ডিস্ট্রিবিউশনের ফর্মুলা বলে যে সারফেস ডিস্ট্রিবিউশন থাকলে টোটাল চার্জের বের করার ফর্মুলা হচ্ছে রো এস ডিএস, দ্যাট ইজ রো এস এর সারফেস ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে রো এস এর সারফেস ইন্টিগ্রেশন করলে টোটাল চার্জ পাওয়া যাবে। তাহলে রো এস তো কোয়েশ্চেনে দেয়া আছে, আমাদের ডিএস বের করতে হবে। সো ডিএস বের করার জন্য যদিও আমাদের এখানে ভেক্টর দরকার নাই, বাট আমি কোন সারফেসে কাজ করছি সেটাকে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তুমি ডিএস ভেক্টরটাই আগে বের করো। তাহলে ডিএস ভেক্টর বের করতে গেলে প্রথমে সারফেস আইডেন্টিফাই করতে হবে। সারফেস আইডেন্টিফাই করতে হবে তার ডিরেকশন থেকে। সো ডিরেকশন কিভাবে বের করব? প্রথমে তুমি যে সারফেসে কাজ করছো তার উপরে ছোট্ট একটা অংশ নাও, নিলাম, এবং সেটার উপরে একটা লম্ব আঁকো, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ দ্যাট সারফেস। সো এই যে আমি পারপেন্ডিকুলার লাইনটা ড্র করলাম, সেই পারপেন্ডিকুলার লাইনটা বলে দিচ্ছে যে সারফেসটার ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড, উপরের দিকে। তাহলে উপর বা নিচ যেই ডিরেকশন দিয়ে বোঝায়, বা যেহেতু আপওয়ার্ড ছিল তাহলে আপওয়ার্ড যা দিয়ে বোঝায় সেটা হচ্ছে এজেড। তাহলে এবার আসো, তোমরা লাস্ট ক্লাসের কথা ভুলে গেছো, আমি আরেকটা স্লাইড ওপেন করি, একটু ওয়েট করো, তাহলে এটা একবারে দেখাই দিই।
অলরাইট, সো হোপফুলি তোমরা নতুন স্লাইডটা দেখতে পাচ্ছ। তাহলে এবার এটাতে চলে আসো। ও না, ভুলটা ওপেন করছি, এটাতে নাই। ওকে, হোপফুলি তোমরা অলরাইট, সবাই স্লাইডটা দেখতে পাচ্ছ হোপফুলি। তাহলে চলে আসো, আমাদের এগুলো কিছুই দরকার নেই, শুধু সাপ্লিমেন্টারিটা দরকার। তাহলে সাপ্লিমেন্টারিতে তুমি খেয়াল করো তোমার দরকার কি কি। এক নাম্বার আমার সারফেস দরকার, ভেরি গুড। এবার আমি কোন কোঅর্ডিনেটে কাজ করছি, আমার কোঅর্ডিনেটের মধ্যে এক্স ওয়াই জেড আছে, সো কোঅর্ডিনেট ইজ কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সারফেসে চলে যাও, সারফেসে গেলাম। আমার সারফেসের ডিরেকশন কি, আমার সারফেসের ডিরেকশন হচ্ছে এ জেড। তাহলে যেই সারফেসের ডিরেকশন এ জেড, তার মান কি হবে, মান হবে ডিএক্স ডিওয়াই। এটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি এখান থেকে খুঁজে বের করবা। এবার কি বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা যে সারফেসটা নিলাম সেই সারফেসটা হচ্ছে এই সারফেস কোথায় কোথায় গেল, সেই সারফেসটা হচ্ছে dx dy। এবার কি সবাই বুঝতে পারছো এটা কিভাবে আসছে? কারো কোনো কনফিউশন আছে? প্রথমে ডিরেকশন বের করলাম, ডিরেকশন থেকে সাপ্লিমেন্টারিতে চলে যাবা, সেখান থেকে এই ডিরেকশনের যে মানটা থাকে সেই মানটা এনে এখানে বসিয়ে দিবা। ঠিক আছে? অলরাইট, তাহলে এবার চলে আসো। এবার জাস্ট সবকিছু যখন হয়ে গেল, আমাদের ডিএস এর শুধুমাত্র মান দরকার, দিক সহ তো দরকার নাই। তাহলে আমি যদি মান বের করি তাহলে মান আসবে dx dy। তাহলে এবার আমি রো এস এর এক্সপ্রেশন জানি, ডিএস এর এক্সপ্রেশন জানি, এটা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দাও। তাহলে যদি আমি এটার মধ্যে বসিয়ে দেই তাহলে রো এস মানে হচ্ছে x ইন্টু ওয়াই, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25, দেন রুট ওভার 3/2। এবার ডিএস যা পেয়েছি দ্যাট ইজ dx dy। সো এবার এই এক্সপ্রেশনটার দিকে তাকিয়ে বলো, এখানে কিউ বের করতে গেলে আমাকে কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? এখানে যদি আমি কিউ বের করতে চাই আমাকে কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? দুইবার করতে হবে, একবার x এর সাপেক্ষে, একবার y এর সাপেক্ষে। ভেরি গুড। সো কয়বার ইন্টিগ্রেশন করতে হয় সেটার জন্য তুমি অবজার্ভ করবা তোমার কোয়েশ্চেনে, দ্যাট ইজ তোমার সিস্টেমের মধ্যে, ইকুয়েশনের মধ্যে কয়টা ডিফারেনশিয়াল টার্ম আছে। একটা dx আছে, তাহলে অবশ্যই আমাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। আরেকটা y আছে, dy আছে, তাহলে আমাকে অবশ্যই y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বা এভাবে করে মনে রাখতে পারো সারফেস ইন্টিগ্রেশন অবশ্যই দুইবার করতে হয়। সো তোমার সিস্টেমের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকতেই হবে। সো তুমি যে কোনো ভাবে মনে রাখো, বোথ আর সেম, সো ইউ উইল হ্যাভ দ্য সেম রেজাল্ট। এবার আমাকে লিমিট বসাতে হবে। তো এখনকার লিমিটটা খুবই সহজ, এক্স এর লিমিট বলেই দেয়া আছে, আমার শীটটা শুরু হয় 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমাদের এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এবং y এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। y এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এই সো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, কারণ এর পরের পার্টটা পুরোটাই অঙ্ক, দ্যাট ইজ তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, বাট তার আগ পর্যন্ত ফিজিক্স, বাট তার পরের পার্টটা হচ্ছে অঙ্ক। সো এটা আমাদের একটু লিস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এইটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম থাকলে বলো। স্যার এই বলো স্যার লিমিটটা কি স্যার ওইখানে দেওয়া আছে স্যার? খেয়াল করি নাই স্যার, লিমিটটা স্যার কি বললেন? লিমিটটা কি বললাম? লিমিট তোমাকে এক্স এর জন্য চিন্তা করতে হবে, জি, স্যার। এক্স কত দূর গেছে। সো এক্স গেছে এখানে 0 থেকে 1 পর্যন্ত, y কত দূর গেছে, আচ্ছা y স্যার, গেছে ঠিক 0 আছে থেকে বুঝতে 1 পারছি। জি পর্যন্ত। স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। বাট নট স্যার নেসেসারি এজেডটা গেল কোথায় স্যার? az টা কোথায় গেল আমাদের AZ ds তো একটু জিরোতেই আছে। না, az কোথায় গেল ও জিজ্ঞাসা করছে। আমাদের ds এর কিন্তু ভেক্টরটা দরকার নাই, আমার শুধুমাত্র মান দরকার। ফর্মুলা বলে এখানে কোনো ভেক্টর লাগবে না। সো আমি ds এর মানটা নিলাম। সো আমি যদি ds ভেক্টরের মান নেই তাহলে কি আর az টা থাকবে? az টা তো ডিরেকশন, এটা তো মান না।
ঠিক আছে? ওকে, সো এবার দেখো খুব তাড়াতাড়ি এটা যদি ইন্টিগ্রেশনটা করতে যাই, ইন্টিগ্রেশনটা খুব ডিফিকাল্ট কোনো ইন্টিগ্রেশন না, বাট যেহেতু ফার্স্ট টাইম আমাদের, সো আমরা একটা করি। তাহলে প্রথমে সাপোজ আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। সো মাল্টিপল ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে যে যখন তুমি একটা রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তখন আরেকটা টার্ম কনস্ট্যান্ট থাকে। তাহলে যখন আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তখন ওয়াই কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব কেমনে করে, এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25, এটাকে আমরা ডাব্লিউ ধরি সাপোজ। তাহলে এটাকে যদি ডাব্লিউ ধরি তাহলে আমরা বলতে পারি এখান থেকে 2x dx, এটা তো 0 এবং এটা 0, will be y dy, সরি শুধুমাত্র dw। তারপরে এখান থেকে তাহলে x dx will be equal to dw divided by 2। তাহলে এবার এই জিনিসটা এখানে বসায় দাও। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে ওয়াইটাকে বাইরে নিয়ে চলে আসি। তোমরা অবশ্যই জানো যে ইন্টিগ্রেশনে আমি এটাকে রিভার্স করতে পারি, যে কোনো কমিউট করা যায়, যে কোনোটাকে আগে করা যায়, যে কোনোটাকে পরে করা যায়। তাহলে প্রথমে x dy x dx, সো x dx মানে হচ্ছে dw ডিভাইডেড বাই 2, সো একটা হাফ আছে, হাফটাকে ইন্টিগ্রেশন এর বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে এখানে থাকবে dw। এরপর এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে একটা y আছে, yটাও কিন্তু কনস্ট্যান্ট, সো yটাকেও আমি বাইরে নিয়ে চলে আসলাম। সো আমি খুব ধীরে ধীরে করছি, সো ট্র্যাক করার চেষ্টা করো। y আছে একটা, এই yটাও কিন্তু কনস্ট্যান্ট, কারণ আমি যখন x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব y ইজ কনস্ট্যান্ট। তাহলে yটাকে বাইরে নিয়ে চলে আসলাম। এরপরে এখানে থাকলো, এটা মানে হচ্ছে w 3 ডিভাইডেড বাই 2। এই তো, এবার এখানে একটা dy বাকি ছিল, সো dyটা তো অন্য ইন্টিগ্রেশনের পার্ট, সো দিস ইজ মাই ফার্স্ট ইন্টিগ্রেশন। সো এবার w এর লিমিট বসাতে হবে। w এর লিমিট হবে যখন 0 আর যখন x এর ভ্যালু 1। তাহলে যখন x এর ভ্যালু 0, জাস্ট এখানে বসাও, যখন x এর ভ্যালু 0 তখন w এর ভ্যালু হচ্ছে w is equal to y স্কোয়ার প্লাস 25, ঠিক কিনা? আর যখন x এর ভ্যালু 1 তখন w is equal to y স্কোয়ার প্লাস 26। ক্লিয়ার? এটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলো। অলরাইট, তাহলে এবার w এর রেসপেক্ট ইন্টিগ্রেট করি। সো যদি w এর রেসপেক্ট ইন্টিগ্রেট করি নরমাল ইন্টিগ্রেশন, তাহলে w টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 হবে। তাহলে আমাদের আমরা ইন্টিগ্রেট করলে যা পাবো দ্যাট ইজ আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন আগের মতোই থেকে যাবে, কারণ ওই পার্টটা আমরা এখনো করিনি। একটা y ছিল বাই 2 ছিল, এখানে w এর মান বসাতে হবে। সো ইন্টিগ্রেট করলে w to the power 3/2 plus 1 is basically 5/2 by 2। এইটা আছে স্কোয়ার 5, লিমিট আছে w is equal to square plus 26। অলরাইট, সো এখানে ছিল dy। সো তোমরা কি সবাই আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ? কারণ আমার নেটওয়ার্ক একটু দেখাচ্ছে, আমার নেটওয়ার্কটা মনে হয় একটু পুয়ার। সো তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? স্যার আপনার কথা স্যার হঠাৎ করে স্যার অনেক স্পিডে বলতেছেন, আবার হঠাৎ করে অনেক স্লো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্পিডে বলছি না, যাচ্ছে দেরি করে, বাফারিং হয়ে তারপরে যাচ্ছে। সো এখন কি ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে না? ওই নেটওয়ার্কটা গতকাল থেকে একটু আমার আনস্টেবল। এখানে দেখতেছি আপনার মাঝে মধ্যে আজকে নেটওয়ার্কটা একটু আনস্টেবল আমি জানি, কারণ গতকাল আমাদের অপটিক্যাল ফাইবার কোন একটা জায়গায় কেটে গেছে। সো এটার কারণে সারা বাংলাদেশে একটু নেটওয়ার্কটা আনস্টেবল। সো কারো কোনো প্রবলেম হলে আমাকে নোটিফাই করবে।
অলরাইট, তাহলে এবার চলে আসো। সো আমরা আগে w এর লিমিটটা বসাই নিই, তারপরে আমরা y এর রেসপেক্ট ইন্টিগ্রেট করব। তাহলে y ইকুয়াল টু 0 থেকে 1 পর্যন্ত। সো w এর যদি লিমিট বসাই তাহলে আমাদের এখানে y/2 এর মতোই থাক, এখানে 2/5 চলে আসবে। আর এখানে যদি আমরা লিমিট বসিয়ে দিই তাহলে আসবে প্রথমে আপার লিমিট। সো আপার লিমিট যদি বসাই তাহলে y² প্লাস 26 উপরে থাকবে 5/2 মাইনাস হয়। এবার লোয়ার লিমিট, সো লোয়ার লিমিট আসবে y² প্লাস 25 to the power 5/2. So this is dy. সো এরপরে পরের পার্ট তো সহজ, জাস্ট তুমি এর পরের পার্টটা নিজে শেষ করবা। y এর রেসপেক্ট ইন্টিগ্রেশন একইভাবে করতে হবে। তো এটা ইন্টিগ্রেট করার পরে তুমি টোটাল চার্জের অ্যামাউন্টটা পাবা, কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখো, টোটাল চার্জের অ্যামাউন্টটা তুমি যে ইউনিটে পাবা দ্যাট ইজ ন্যানো কুলম্ব, ওটা কিন্তু কুলম্ব হবে না, কারণ আমি কিন্তু ন্যানো কুলম্বকে চেঞ্জ করিনি। সো তখন সেটাকে যদি কুলম্বে প্রকাশ করতে হয় তখন তাকে 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে। সো এগুলো খুব ফাইন টিউনিং, আগে প্রবলেমটা করতে শেখো, বাট এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবা। সো দিস ইজ অল দ্য প্রবলেম। আমি কিন্তু পুরোটা করে দেখাইনি, y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হুবহু একইভাবে হবে। সো এটা তোমরা নিজেরা করবা। সো এখন বলো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। তো তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে দেই, অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট such kind of problem, তোমাদের এই প্রবলেমে এই টাইপের প্রবলেমে যেগুলো ছোট প্রবলেম, যদি এখানে টোটাল 5 মার্ক থাকে, সাপোজ এই প্রবলেমটাতে 5 মার্ক আছে, সাপোজ যদি 5 মার্ক থাকে তাহলে এত দূর পর্যন্ত তুমি যদি প্রপারলি লিখতে পারো তাহলে তুমি 3 পাবা, বাকি ইন্টিগ্রেশন করার জন্য 2 মার্ক থাকবে। সো এরকম ছোট প্রবলেমে যদি তুমি জাস্ট ইকুয়েশনটা লিখতে পারো প্রপারলি, যেটা বললাম যে বাকি পার্টটা তো আমাদের ম্যাথমেটিক্যাল, সো ম্যাথমেটিক্যাল পার্টটাতে তুমি ভুল করছো, বাট তুমি ফিজিক্সটা বুঝে এইটুকু পর্যন্ত আসতে পারছো, সেইটার জন্য তুমি এখানে 5 এর মধ্যে 3 পাবা, আর বাকিটা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার জন্য বাকি 2 পাবে। রোল 83 কোয়েশ্চেন, রোল 83। স্যার এখানে লিমিটটা কিভাবে বসাইছিলেন, যে w ইকুয়ালস টু যে ভ্যালুগুলো আসছে? আচ্ছা, w এর ভ্যালু কিভাবে করে আসছে, জাস্ট ওই যে ছোটবেলায় যেভাবে করছিলে, এখানে যেহেতু তোমরা একটু বড় হয়ে গেছো ওটা আমি আর ওভাবে দেখাই নাই। আমাদের x এর লোয়ার লিমিট ছিল 0, তাহলে যখন x 0 তখন w কত হয়, w ইজ ইকুয়াল টু জাস্ট x এর মধ্যে বসায় দাও, x যদি 0 হয় তাহলে w সমান y স্কয়ার। ঠিক আছে, এই তাও লিখে রাখি কারণ এখন দেখতে বিশ্রী লাগতেছে। 1 হলে w ইজ ইকুয়াল টু y square plus 26. অলরাইট, সো এবার চলে আসো আমরা নেক্সট পার্টে চলে যাব। সো এই পার্টে কারো যদি কোনো প্রবলেম থাকে নোটিফাই করো, কারণ এরকম প্রবলেম ইম্পর্টেন্ট হবে যে চার্জ ডেনসিটি দেয়া থাকবে, তোমাকে টোটাল চার্জ বের করতে হবে। আমরা নেক্সট ক্লাসে আরেক রকমের দেখব যেখানে আমরা ক্লোজড অংশের চার্জ বের করব, বাট আজকে এইটুকুই ঠিক আছে। সো এইটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেইজ করো। রোল নাম্বার 74। স্যার এখানে y² প্লাস 26 এবং y² প্লাস 25 দুইটা তো ডিফারেন্স রাশি, তো এখানে কি ওইরকম মানে প্রথমে যেরকম w ধরে নিছে এরকম কি কোনো কিছু ধরে নিতে হবে? এখানে অবশ্যই ধরতে হবে, বাট তুমি তো এখানে পুরোটা, হ্যাঁ তুমি পুরোটা ধরতে পারবে না, তুমি শুধু y² সমান ধরো, y² ইকুয়াল টু সাপোজ কি ধরবো t, তাহলে 2y dy সমান t dt, বুঝতে পেরেছো? ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, সো তোমরা করো, করে যখন প্রবলেম হবে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। ওকে, এবার আমরা পরেরটাতে চলে আসি কারণ আমাদের পরেরটাই মেইন টার্গেট। সো চলে আসো কোয়েশ্চেন নাম্বার 2। সো একই সিস্টেম, সিচুয়েশন সেম। দ্য কোয়েশ্চেন সেজ ডিটারমিন অর ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট 005 পয়েন্ট। তাহলে সিচুয়েশন সেম, এই সিচুয়েশনের জন্য ইট ইজ আস্কিং মি টু ডিটারমিন দ্য ইলেকট্রিক ফিল্ড, বাট ইলেকট্রিক ফিল্ড বের করতে বললে একটা পয়েন্ট বলে দিতে হয় যে কোথায় ইলেকট্রিক ফিল্ড বের করব, তো সেটা বলে দিচ্ছে। সো দ্যাট ইজ অ্যাট 0, পয়েন্টটা দেখে বলো পয়েন্টটা কোথায় আছে, 005 পয়েন্ট।
determine the electric field at 0, 0, 5 point. আর Hello? y z axis এ 5 লিখতে হবে Z axis এর দিকে টিচার z axis 0, 0, 5 point. পয়েন্টটা কোথায় আছে? Z axis এ 5 পয়েন্ট। Z axis, very good. Z axis এর Z উপরে axis আছে। 5x আর y axis এ 0 0 Exactly. So Z axis এর Sir, X, উপরে আছে। স্যার y এ 0 0 z এ 5 হ্যাঁ, সো আমাদের যে পয়েন্টটা সেই পয়েন্টটা z অ্যাক্সিস এর উপরে আছে। সো দিস ইজ মাই পি পয়েন্ট। যে পি পয়েন্টটা z অ্যাক্সিস এর উপরে আছে, যার পজিশন হচ্ছে 0 দেন 0 দেন 5। এটা কি সবাই বুঝতে পারছো? সো আমাকে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করতে বলা হয়েছে, and this is my second question. So I have to determine the electric field 0.5 point. তাহলে this is the first time we are determining electric field for a distributed system. So steps গুলো যখনই তোমাকে এরকম কোন একটা ডিস্ট্রিবিউটেড চার্জ সিস্টেমের জন্য, আমার ইন্টারনেট কানেকশন আজকে খুবই ডিস্টার্ব করতেছে, রাইট, এখন মনে হয় ঠিক আছে। সো যখন আমার কোন একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য যখন ইলেকট্রিক ফিল্ড বের করতে বলবে, তখন তুমি কিছু কিছু স্টেপস মনে রাখলে কাজ করাটা খুব সহজ হয়। আমি স্টেপস গুলো করবা, তুমি এভাবে স্টেপস ধরে করলেও আমার কোনো প্রবলেম নাই। কেউ যদি একবারে করে ফেলতে পারো যে স্যার এত কিছু আমার দরকার নেই, আমি এমনিতেই পারি, কোনো প্রবলেম নাই। ইটস আপ টু ইউর কমফোর্ট। তুমি যে কোনো ভাবে আমার আনসার পর্যন্ত আসতে পারলেই হবে, অথবা তুমি যেভাবে প্রোগ্রেস করছো তোমার প্রোগ্রেশনটা ঠিক থাকলেই হবে। এক নাম্বার হচ্ছে, from that first of all identify the distribution of the system, যে আমার এই চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটাকে আইডেন্টিফাই করো। যে তোমাকে যে চার্জ অবজেক্টটা দেয়া হয়েছে সেই চার্জ অবজেক্টের ডিস্ট্রিবিউশন কেমন সেটা আইডেন্টিফাই করো। তাহলে এটা অলরেডি আমরা আগের প্রবলেমের জন্য করে আসছি। আছে সেই চার্জের ডিস্ট্রিবিউশন কেমন? লাইন লাইন। তোমার চার্জের ডিস্ট্রিবিউশন লাইন, সারফেস ডিস্ট্রিবিউশন। সারফেস my first identification, যে আমার এখানে যদি থাকে তাহলে this is surface distribution. So this is the first thing that you have to identify. যে আমাদের তিন ধরনের যে ডিস্ট্রিবিউশন আছে সেই তিন ধরনের ডিস্ট্রিবিউশন থেকে ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে আমার প্রবলেমে যে সিস্টেমটা দেয়া আছে সেটাতে চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে অফকোর্স আমার এখানে একটা শীট, সেই শীটের উপরে চার্জ দিয়ে তার গায়ের উপরেই তো থাকবে, শুধু লাইনের উপরে তো থাকবে না। তাহলে দিস ইজ সারফেস ডিস্ট্রিবিউশন। ভেরি গুড। তাহলে এটা ডিস্ট্রিবিউট করার সাথে সাথে তুমি এই টেবিলে চলে যাও। এই টেবিলে থেকে জাস্ট তোমার ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য যে ফর্মুলাটা দরকার সেটা ইউজ করো। তাহলে সারফেস, দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা নিয়ে আসি, তাহলে দ্য ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড ফর সারফেস ডিস্ট্রিবিউশন শুড বি E is equal to 1 divided by 4 pi epsilon r epsilon naught surface distribution of rho s ds divided by r cube then r vector. So this is your first step. Identify the distribution and write down the formula for it. তাহলে এটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? হোপফুলি নাই। এবার স্টেপ নাম্বার 2। 2 নাম্বার স্টেপ হচ্ছে চুজ আ প্রপার কোঅর্ডিনেট সিস্টেম। একটা কোঅর্ডিনেট সিস্টেম চয়েস করো। টেক আ কোঅর্ডিনেট সিস্টেম। এবার এই চয়েসটা তুমি কিভাবে করে করবা? তুমি তোমার অবজেক্টটার দিকে তাকাবা, তাকায় তোমার অবজেক্টটার দিকে তাকালে যেই জিনিসের কথা মনে পড়ে, অবজেক্টের দিকে তাকালে তিনের যে কোনো একটা তোমার মাথার মধ্যে আসবে। ইদার এটা দেখতে একটা বক্সের মতো হবে, অথবা এটা দেখতে একটা চোঙের মতো হবে, সিলিন্ডারের মতো হবে, অথবা এই অবজেক্টটা দেখলে একটা বলের কথা তোমার মাথায় আসবে। তাহলে এবার যেই অবজেক্টের উপরে চার্জ আছে সেই অবজেক্টটা দেখলে তোমার কার কথা মনে পড়ে? বলো। বক্স।
অন্য কারো কি অন্য কিছু মনে, চার্জটা একটা কাগজের মধ্যে আছে, আমার কাছে কাগজ রাইট নাও নাই হাতের কাছে, অনেক দূরে আছে, যেতে পারবো না, জাস্ট এটা চিন্তা করি এটা একটা কাগজ, সো এটার দিকে তাকালে তোমার কার কথা মনে পড়ে, একটা বক্সই তো, সো এই কাগজের উপরে চার্জ আছে, তাহলে ইট গিভস মি আ ভাইবস অফ আ বক্স, একটা এজ আছে, তাহলে যার এজ আছে তাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্সপ্রেস করব, সো ইট হ্যাজ টু বি এক্সপ্রেসড বাই কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তো এইটা যারা অনেক সময় বুঝতে পারবা না তাদেরকে আরেকটা ওয়ে বলে দিচ্ছি, যে তুমি বুঝতে পারতেছো না তখন কখনো কখনো তুমি রো এস এর দিকে তাকায়ও বলতে পারো, দেখো আমাদের রো এস এর মধ্যে এক্স আছে ওয়াই আছে, সো এক্স ওয়াই আলা একটা কোঅর্ডিনেট কিন্তু কার্টেসিয়ান, অন্য কোনো কোঅর্ডিনেটে এক্স আর ওয়াই থাকে না, সো দিস ইজ জাস্ট, এগুলো হচ্ছে খুব উইক আইডেন্টিফিকেশন, কারণ এভাবে আইডেন্টিফাই করে সবগুলো আইডেন্টিফাই নাও করা যেতে পারে, বাট স্টিল ইউ ক্যান ট্রাই অ্যাবাউট দিস। তাহলে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে হবে, তার মানে সবকিছু এক্স ওয়াই এবং জেড দিয়ে প্রকাশ করতে হবে, সো দিস ইজ মাই সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপ হচ্ছে তোমার এই ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন দেই, 1 নাম্বার ইকুয়েশনের সব কিছুকে, যত কিছু আছে 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে সব কিছুকে কোঅর্ডিনেট ভেরিয়েবলস দিয়ে এক্সপ্রেস করতে হবে, এক্সপ্রেস এভরি টার্ম ইন দ্য ইকুয়েশন ইউজিং দ্য কোঅর্ডিনেট ভেরিয়েবল, কিন্তু তাদেরকে প্রকাশ করার দরকার নাই। 1 নাম্বার, যদি কোনো কিছুর ভ্যালু কনস্ট্যান্ট থাকে, যেটা ইউনিভার্সালি কনস্ট্যান্ট, তাদেরকে কোঅর্ডিনেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ করার দরকার নাই, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো কিছুর ভ্যালু কোয়েশ্চেনে দেয়া থাকে, যদি কোনো কিছুর ভ্যালু কোয়েশ্চেনে দেয়া থাকে সেটাকে প্রকাশ করতে হবে না। তাহলে আমি কি বললাম, দ্য থার্ড স্টেপ ইজ এক্সপ্রেস এভরিথিং অফ ইকুয়েশন 1 ইউজিং কোঅর্ডিনেট ভেরিয়েবলস এক্সেপ্ট the constants and something whose value is given in the question. তাহলে এবার চলে আসো এই ইকুয়েশনের মধ্যে সবকিছু, তাহলে প্রথমেই পড়ে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট, অফকোর্স দিস ইজ এ কনস্ট্যান্ট, সো এটা কনস্ট্যান্টকে কিছুই করতে হবে না, এটা তো কনস্ট্যান্ট, এটা তো সবাই মানে যে দিস ইজ এ কনস্ট্যান্ট, সো এটাকে কিছুই করতে হবে না, ইট উইল রিমেইন আনচেঞ্জড, এটার কোনো চেঞ্জ হবে না। এবার চলে আসো রো এস, রো এস এর ভ্যালু কোয়েশ্চেনে দেয়া আছে, সো কোয়েশ্চেনে যা দেয়া আছে সেটাকে তার চেঞ্জ করার আমার কাছে কোনো ওয়ে নাই, সো যা দেয়া আছে সেটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25 রুট ওভার 3/2, এটা কোয়েশ্চেনে দেয়া আছে, এখানে আমি কিছুই করতে পারবো না, বাট এখানে একটু খেয়াল রাখো এটা কিন্তু ন্যানো কুলম্ব পার মিটার স্কোয়ারে আছে, সো আমাদের ওই 10 টু দি পাওয়ার -9 ওটা মাথায় রাখতে হবে যে ওটা ওখানে পরে ইনক্লুড করে দিতে হবে। সো এরপরে চলে আসো, তাহলে জাস্ট খেয়াল করে দেখো এই জায়গাটা একটু টাফ, সো একটু ধীরে ধীরে দেখো। সো আমরা প্রথমে এটার ভ্যালু বসিয়ে দিলাম, এটা কনস্ট্যান্ট, সো এখানে কোনো চেঞ্জ হবে না। রো এস, রো এসটা কোয়েশ্চেনে দেয়া ছিল, সো যেহেতু এটা কোয়েশ্চেনে দেয়া আছে আমার এখানে কোনো ইখতিয়ার নাই, যা দেয়া আছে আমাকে তাই ট্রান্সফার করতে হবে। এবার চলে আসো ডিএস, সো লেটস ওয়ার্ক উইথ ডিএস, ডিএস নিয়ে কাজ করতে হবে। ডিএস নিয়ে কাজ করার ওয়ে আমরা একটু আগে শিখে আসছি, সো ওয়েটা কি, যে যদিও আমার কিন্তু ভেক্টরটা দরকার নাই, কিন্তু সারফেসটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে প্রথমে ভেক্টরটা নিয়েই কাজ করতে হবে, কারণ আমাকে তো জানতে হবে আমি কোন সারফেস নিয়ে কাজ করছি। কিভাবে সারফেসটাকে আইডেন্টিফাই করব, একটু আগে যেভাবে কাজ করছি সেভাবেই, সারফেসের উপরে ছোট্ট একটা অংশ নিলাম, তার উপরে লম্ব আঁকলাম, লম্ব আঁকার পরে দেখি লম্বটা কোন দিকে যায়, দেখলাম লম্বটা আপওয়ার্ড ডিরেকশনে যায়, তাহলে আপওয়ার্ড ডিরেকশন মানে কি, আপওয়ার্ড ডিরেকশন মানে এজেড, এবার তার মান সাপ্লিমেন্টারি থেকে চলে আসবে dx dy, এবার আমার ds এর তো শুধু মানটা দরকার, তাহলে ds এর মান হচ্ছে dx dy। কেন আমার ds এর মান দরকার, কারণ ফর্মুলা বলে ds ভেক্টর দরকার নাই, আমার শুধুমাত্র ds এর মানটা দরকার। এইটুকু পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে, প্রবলেম থাকলে বলো। অলরাইট, তাহলে এবার আমরা যতটুকু করে ফেললাম তাতে
জাস্ট খেয়াল করে দেখো, ডিএস কেও এক্স ওয়াই এ প্রকাশ করে ফেলেছি। এটাই তো টার্গেট ছিল, যে ফর্মুলার মধ্যে যা যা কিছু থাকবে সবকিছুকে কোঅর্ডিনেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে ডিএস কে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলাম। এবার বাকি আছে একটাই, সেটা হচ্ছে আর ভেক্টর এবং তার মান। তাহলে প্রথমে আর ভেক্টরটা বের করব। যদি আর ভেক্টরকে এক্স ওয়াই জেড এ প্রকাশ করতে পারি তাহলে তার মানকে তো আর কোনো সমস্যা নেই। নাও উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দিস আর ভেক্টর। এবার আমরা আর ভেক্টর নিয়ে কাজ করতে চাই। সো পয়েন্ট চার্জের জন্য আর ভেক্টরের একটা ডেফিনেশন ছিল, তোমরা মনে রাখতে পেরেছো কিনা আমি জানি না। আর ভেক্টর মানে হচ্ছে চার্জ থেকে পয়েন্টের দিকে। এখানেও আর এর মিনিং তাই, আর ভেক্টর মানে হলো চার্জ থেকে পয়েন্টের দিকে। তাহলে এবার চলে আসো আমার ফিগারে। আর ভেক্টর মানে কি চার্জ থেকে পয়েন্টের দিকে। তাহলে চার্জটা কোথায় আছে? চার্জটা এখানে আছে। আমার সবকিছু কিন্তু এই ছোট্ট অংশটার জন্য হবে, চার্জ থেকে পয়েন্টের দিকে। তাহলে চার্জ যেই জায়গাটায় আছে সেই জায়গাটার একটা নাম দেই। সাপোজ বললাম চার্জ যেই পয়েন্টটাতে আছে সেই পয়েন্টটার নাম হচ্ছে, ব্লুতে দেখা যাবে না, এই পয়েন্টটার নাম অ্যাজ ফর এক্সাম্পল কিউ। তাহলে চার্জ থেকে পয়েন্টের দিকে একটা ভেক্টর নাও। তাহলে চার্জ থেকে পয়েন্টের দিকে একটা ভেক্টর, তাহলে কিউপি ইজ আর। তাহলে এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? আর মানে অলওয়েজ ফিক্সড, আর মানেটা একদমই মাথার মধ্যে ঢুকায় ফেলো। ক্যাপিটাল আর মানে হচ্ছে আ ভেক্টর দ্যাট উইল স্টার্ট ফ্রম চার্জ গো টু দ্য পয়েন্ট। সো চার্জ থেকে পয়েন্টের দিকে একটা ডিস্টেন্স ভেক্টর। তাহলে চার্জ থেকে পয়েন্টের দিকে একটা ডিস্টেন্স ভেক্টর যদি আমি নেই, তাহলে অ্যাকর্ডিং টু মাই ফিগার দ্যাট ভেক্টর উইল বি কিউপি। এটাকে সবাই বুঝতে পারছো কি পারো নাই? R is a vector that will start from the charge and go into the point. এবার খেয়াল করো, মানে QP চার্জ, বলো, রোল 87। স্যার মানে চার্জ থেকে পয়েন্টের দূরত্ব পর্যন্তটা কি আর দিয়ে বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, চার্জ থেকে শুরু করে তুমি যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছ ওই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স ভেক্টর দ্যাট ইজ আর। ঠিক আছে? তাহলে ওকে স্যার। আর তোমরা হাত তুলতে ভুলে যাও, এরপরে হাত না তুললে ডিরেক্ট কোশ্চেনের আনসার দিব না। তাহলে এবার আর মানে হচ্ছে চার্জ থেকে পয়েন্টের দিকে ভেক্টর। এবার পজিশন ভেক্টরের নিয়ম থেকে আমরা জানি কিউপি মানে কি। কিউপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। এটা তো পুরনো গল্প আমাদের। তাহলে এবার চলে আসো, ওপি ভেক্টরটা আমি জানি বাট ও কিউ ভেক্টরটা জানি না। সো ও কিউ ভেক্টরটা আমাকে এবার জানতে হবে। এবার এই জায়গাটা একটু ট্রিকি, সো একটু খেয়াল করো। আমি পি পয়েন্টটা জানি 005, সো আমি ওপি ভেক্টরটা জানি। এবার কিউ পয়েন্টটা কি? আমাদের কিউ পয়েন্টটা কোথায়? চার্জ যেখানে আছে। চার্জ কোথায় আছে? আমি নীল জায়গাটা যেখানে নিয়েছি, ঠিক কি না? সো আমাদের সবকিছুই কিন্তু এই ছোট জায়গার রেসপেক্টে হবে। এবার এই যে আমি ছোট অংশটা নিব, this is called arbitrary surface. This word is very important. You have to consider an arbitrary surface. Arbitrary অংশ মানে কি? যেটা তুমি যে কোনো জায়গায় নিতে পারো এবং যে কেউ যে কোনো জায়গায় নিতে পারে। যে কেউ যদি বলে যে স্যার আমি সারফেসটা এখানে না নিয়ে এখানে নিতাম, ফাইন, কোনো প্রবলেম নাই। এটা এখানে না নিয়ে যদি এখানে নিতাম তাহলে কেমন হতো? তাহলেও কোনো প্রবলেম নাই। যখন কোনো জিনিসের পজিশন আরবিট্রারি দিয়ে প্রকাশ করতে হয় তখন তুমি তাকে কোনো ফিক্সড পজিশনে রাখতে পারবা না। সো যদি ফিক্সড পজিশনে রাখতে না পারি তাহলে চার্জের এই পয়েন্টটাকে সবসময় কোঅর্ডিনেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে হবে, কোনো ফিক্সড হবে না। তাহলে এ কোথায় আছে? এ জেড ইকুয়াল টু 0-তে আছে, এটা আমি জানি। সো তার পজিশন জেড ইকুয়াল টু 0-তে, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু তার এক্স আর ওয়াই এর পজিশন কি? এক্স আর ওয়াই এর পজিশন এক্স ওয়াই হবে, কারণ তারা আরবিট্রারি। তোমরা কি এটা বুঝতে পারছো না? এটা আমি আরেকবার বলবো। এটা কি বুঝছো না? আরেকবার বলতে হবে। কি বললাম কথাটা বোঝো। হ্যাঁ, কথাটা আমি যেটা বললাম যে আমাদের কিউ মানে কি? চার্জ যেই জায়গাটায় আছে। চার্জ কোথায় আছে? শুধুমাত্র আমি যেই অংশটাকে ডিএস বলেছি। সো আমি ডিএস কোন অংশটাকে বলেছি? এই জায়গাটাকে। সো এই যে জায়গাটা আমি নিয়েছি, এই ব্লু জায়গাটা, এই ব্লু জায়গাটা তুমি যে কোনো জায়গায় নিতে পারতা, ঠিক কিনা? কারণ কোনো তো বাধা নাই, আমি আমার ইচ্ছা মতো নিব। চার্জের ওপরে যে কোনো জায়গায় নিব।
চার্জড অবজেক্টের উপরে যে কোনো জায়গায়। সো দিস স্মলার সারফেস will be taken arbitrarily, that is at any location. সো যেটাকে এনি লোকেশনে নিতে হয় সেটাকে তুমি কখনোই ফিক্সড কোনো ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারবে না। কে ফিক্স থাকবে যেটা তুমি জানো, যেমন এই সারফেসটা অবশ্যই z ইকুয়াল টু 0 তেই থাকবে, কারণ আমার এই শীটটা অলওয়েজ z ইকুয়াল টু 0 তেই আছে। বাট হোয়াট অ্যাবাউট x এন্ড y? x এন্ড y এর রেসপেক্টে এটা কিন্তু তুমি যে কোনো জায়গায় বসাতে পারতা। দ্যাটস ওয়াই এর x এ xই হবে, y এ y হবে। তোমরা কি এবার ব্যাপারটা বুঝতে পারছো, যাতে এটা যে কোনো জায়গাকে বুঝাতে পারে। বাট z এর ব্যাপারে কেন z হলো না, তার কারণ z টা আমি জানি, কারণ শীটটা তো z ইকুয়াল টু 0 তেই আছে। আমি যে কোনো জায়গায় নেই না কেন z তো 0 তেই থাকবে। তোমরা কি আইডিয়াটা বুঝতে পেরেছো এবার? ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে এবার চলে আসো, তাহলে আমাদের পি পয়েন্টটা কেমন? পি পয়েন্টটা হচ্ছে 0 0 5 পয়েন্ট। তাহলে এটাকে যদি ভেক্টরে প্রকাশ করি তাহলে আসবে 0ax প্লাস 0ay প্লাস 5az, ঠিক কিনা? এটা ছিল আমাদের পি পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে দিস ইজ ওপি মাইনাস, এবার চলে আসো ওকিউ। ওকিউ ভেক্টরের x পজিশন ছিল x, x ax প্লাস y ay প্লাস z তো 0 z az। জাস্ট এটা পুরনো কথা, তোমাদের কারো একজনের ই অন করা আছে, একটু মিউট করো, একটু নয়েজ আসছে। অলরাইট, তাহলে এবার চলে আসো, এবার তো জাস্ট নরমাল ক্যালকুলেশন। সো যদি ক্যালকুলেশন করি তাহলে আসে মাইনাস, এটা খুব বিরক্ত করতেছে, মাইনাস x ax minus y ay plus 5az. So this is the expression of r vector in terms of coordinate vector. So এবার দেখো r এর মধ্যে x y z ছাড়া আর অন্য কোনো কিছুই নাই। So roll 87 question. স্যার এটা তো স্যার মানে জেড অক্ষে পড়ছে বলে চার্জটা এই জন্য আমি মানে 0 দিছি, আর এটা যদি আমার এক্স কিংবা ওয়াই অক্ষে পড়তো তাহলে কি হতো স্যার বিষয়টা? এটা কি এরকম কিছু যে মানে এটা আমার জেড অক্ষে মানে জেড অক্ষের দিকে পড়ছে বলে মানে জেড 0 হইছে? z অক্ষের দিকে পড়েছে বলে সেটা না, আমার এটা z ইকুয়াল টু 0 প্লেনে পড়েছে, হরাইজন্টালি আছে বলে এরকম। এখন যদি এটা এরকম থাকতো তাহলে অন্য কেউ 0 হতো, সাপোজ x 0 হতো, তখন y আর z থাকতো। বুঝতে পারছো? আচ্ছা স্যার, জি স্যার, ঠিক আছে। অলরাইট, তাহলে এবার আমাদের r x y z এ প্রকাশ করা হয়ে গেল। সো ফার আমরা যা করলাম সেটা হচ্ছে এটাকে x y z এ প্রকাশ করলাম, শুধু একজনই বাকি আছে, সে হচ্ছে r এর মান। সো r এর মান প্রকাশ করতে তো কোনো প্রবলেম নাই, মুছতে গিয়ে আমার সবকিছু মুছে গেল। সো এবার আমার যা আছে সেটা হচ্ছে এই r এর মান। তাহলে এবার r এর মানকে প্রকাশ করি। সো r কে যখন প্রকাশ করা হয়ে গেছে, r এর মানে কি সমস্যা? r এর মান হচ্ছে রুট ওভার x অক্ষ বরাবর মান স্কয়ার প্লাস y অক্ষ বরাবর মান স্কয়ার প্লাস z অক্ষ বরাবর মান স্কয়ার। এই তো। সো এবার এই যে সব কিছু যেগুলোকে তুমি কনভার্ট করেছো, এই সব কিছুকে তোমার ইকুয়েশনে বসায় দাও। দ্যাট উইল বি ইওর স্টেপ নাম্বার 4, বাট আই থিংক আমার জায়গা নাই, সো আমি আরেকটা শীট নিয়ে নেই। সো শেষ করি, তারপরে তোমাদের কোয়েশ্চেন নিব। রাইট, সো এইটুকু দ্যাটস আমার হয়ে যাবে। ওকে, তাহলে এবার এই যে সবকিছুর মানকে তুমি প্রকাশ করলা, এই সবকিছুকে এবার ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দাও, তাহলেই তুমি তোমার কাজের পরের স্টেপে চলে যেতে পারবা। সো এভরিথিং ইউ পুট ইন ইওর ইকুয়েশন 1, সো দিস ইজ ইওর স্টেপ নাম্বার 4। সো এবার 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে সবকিছুকে বসিয়ে দাও। তাহলে আমাদের প্রথমে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r এপসাইলন নট ছিল, ইন্টিগ্রেশন থাক, এটার কি হবে আমরা পরে চিন্তা করব। রো s ছিল, সো রো s এর মান আমরা জানি, কোশ্চেনে দেয়া আছে x ইনটু y দেন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 25 দেন 3/2।
এরপরে নেক্সট ইকুয়েশনে আসো, ডিএস আমরা বের করে এসেছি dx dy, সো dx বসিয়ে দাও, dx dy। এরপরে এখানে চলে আসো, নেক্সট আমাদের নিচে লাগবে আর কিউব, আর এর মান হচ্ছে এইটা, তাহলে আর এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে আর এর মান বসিয়ে দিলে যা থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25 দেন কিউব। এরপরে আমাদের লাগবে আর ভেক্টর, সো আর ভেক্টর আমি যা পেয়েছি সেটা এখানে বসিয়ে দাও, তাহলে আর ভেক্টর আমি যা পেলাম সেটা হচ্ছে মাইনাস এক্স এ এক্স দেন মাইনাস ওয়াই এ ওয়াই প্লাস 25 az। এই তাহলে এবার এই ইকুয়েশনটার দিকে তাকাও, তাকাই বলো আমার এখানে কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? স্যার শুধু 5 হবে স্যার, 25 না। শুধু 5 হবে, আচ্ছা এখানে শুধু 5 হবে, ইয়েস থ্যাংক ইউ। ইকুয়েশনটার দিকে তাকাও, তাকাই বলো কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? দুইবার। দুইবার, কারণ এখানে দুইটা ডিফারেন্সিয়াল ভেরিয়েবল আছে, তাহলে দুইটা ডিফারেন্সিয়াল ভেরিয়েবল, তাহলে একটা এক্স এর রেসপেক্টে আর একটা ওয়াই এর রেসপেক্টে। এবার এক্স আর ওয়াই এর লিমিট লাগবে আগের মতোই, যে আমার চার্জ যতটুকুর মধ্যে আছে, তাহলে এক্স কতটুকুর মধ্যে চার্জ আছে 0 থেকে 1 পর্যন্ত, ওয়াই কতটুকুর মধ্যে চার্জ আছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমার লিমিট মানে হচ্ছে কতটুকুর মধ্যে চার্জ আছে, তাহলে এখানে আছে 0 থেকে 1 পর্যন্ত এবং এখানেও চার্জ আছে 0 থেকে 1 পর্যন্ত। তারপরে তুমি ইন্টিগ্রেশন করবা, বেসিক্যালি এই ইন্টিগ্রেশনটা খুব সহজ, তার কারণ হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো এইটার এটা কেটে যায়, সো ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যায়, কারণ এইটা মানে যায় এটা মানেও তাই, সো তখন ইন্টিগ্রেশনটা খুবই সহজ হয়ে যাবে। বাট একটু খেয়াল করবা ইন্টিগ্রেশনটা কিন্তু তিনটা পার্টে করতে হবে, কারণ ax একটা আছে, ay আছে, az আছে, সো তিনটা অংশের জন্য তিনটা ইন্টিগ্রেশন হবে। সো এটা করে তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলবা যে পারছো কিনা করতে। সো হোয়াট এভার ইট ইজ, এবার এই পুরোটা ঠান্ডা মাথায় চেক করো, চেক করে বলো যে কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। সো দিস ইজ দ্য ওয়ে how you have to proceed for determining electric field for a distributed system. So পুরোটা ঠান্ডা মাথায় চেক করো, এই চারটা স্টেপের কোথাও যদি প্রবলেম থাকে নোটিফাই করো আমাকে। ওকে, তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দেই, তোমরা একটু মিউট করো সবাই। সো এখানকার এই প্রবলেমগুলো খুবই কমন থাকে তোমাদের পরীক্ষায়, সো এই প্রবলেমগুলো যখন থাকবে এই টাইপের প্রবলেম, তো এই টাইপের প্রবলেমে এই ইকুয়েশন, দ্যাট ইজ এই চারটা স্টেপ ফলো করে তুমি এই ইকুয়েশন পর্যন্ত আসবা। এখানে যদি আমি 10 ধরি, তাহলে 10-এর মধ্যে এই ইকুয়েশন পর্যন্ত প্রপারলি আসতে পারলে তুমি 7 পাবা, আর বাকি ইন্টিগ্রেশনটা করার জন্য 3 মার্ক থাকবে। দ্যাট ইজ এভাবেই, দ্যাট ইজ 70% 30%। সো সবসময় যে 10 থাকবে, নট লাইক দ্যাট। আমি করে কোয়েশ্চেনটা নিচ্ছি। সো জাস্ট তুমি এই চারটা স্টেপ ফলো করে এই ইন্টিগ্রাল ইকুয়েশনটা লিখতে পারছো, এইটুকু পর্যন্ত 7 মার্ক থাকবে। এবং কখনো কখনো এরকম হয় যে আমি পুরো ইন্টিগ্রেশন করতেও বলি না, আমি তোমাদেরকে শুধুমাত্র ইকুয়েশনটা আনতে বলি। সো কোয়েশ্চেনটা তখন খেয়াল করবা যে কোয়েশ্চেনটা এরকম থাকবে যে ডিটারমিন দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন ফর ডিটারমাইনিং ইলেকট্রিক ফিল্ড। সো তখন কিন্তু ইন্টিগ্রেশনটা করতে হবে না, সো তখন শুধুমাত্র এইটুকু পর্যন্ত আসতে হবে। তারপর ইন্টিগ্রেশনটা যদি করতে বলে করবা, আর যদি বলে ইলেকট্রিক ফিল্ড বের করো তখন ইন্টিগ্রেশনটা করতে হবে। সো ইন্টিগ্রেশনটা করার জন্য 30% মার্ক থাকবে, আর এইটুকু পর্যন্ত তুমি যদি প্রপারলি আসতে পারো তাহলে তুমি 70% মার্ক পাবা। রাইট, একজনের কোশ্চেন আছে, রোল 87 কোশ্চেন। আমার হয়ে গেছিল ওই সময় স্যার, আবার ওকে, এরপরের জন্য কোয়েশ্চেন নিব না, কারণ তুমি ঠিক মতো লিখো নাই, তো প্রথমে আইডি থাকার কথা।
Roll 67. Roll 67. Roll 67. Question. আর ভেক্টরটা যদি একটু বলতেন আর ভেক্টরটা স্যার, আরেকবার বলবো। আর ভেক্টর হ্যাঁ, কোশ্চেন শুনছি, যদি একটু বলতেন। কোশ্চেন শুনেছি। ওকে, এবার চলে আসো, একটু মিউট করো। আমি তোমাকে আনমিউট করে দিয়েছি, তুমি আবার আনমিউট হয়ে গেছো, মিউট করো। রাইট, চলে আসো। আর ভেক্টরটা আবার বলি। আর ভেক্টর মানে হচ্ছে চার্জ থেকে পয়েন্ট পর্যন্ত ভেক্টর। চার্জ মানে কিন্তু আমরা ছোট অংশটাকে বুঝাবো। তাহলে আমাদের সিস্টেমটা কি ছিল? সিস্টেমটা ছিল একটা শীট, চার্জের শীট। তাহলে সেই শীটের উপরে যে কোনো জায়গায় একটা সারফেস নাও। এখন তোমাদের আমি ক্লাসে তোমাদেরকে সারফেস করাই, তোমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে সারফেস, নাথিং লাইক দ্যাট। যদি তোমার কাছে লাইন থাকে তাহলে কিন্তু তোমাকে এই লাইনের উপরে ছোট্ট একটা অংশ নিতে হবে। তো তোমার কাছে সিস্টেম যেরকম থাকবে তুমি তার রেসপেক্টে চিন্তা করবা। আমরা ক্লাসে সারফেস করাই দিই কারণ সারফেসের অঙ্কগুলো কঠিন, লাইনের অঙ্কগুলো খুব সহজ হয় কারণ আমরা ক্লাসে লাইন করাই না, তোমাদেরকে প্র্যাকটিস করতে দেই। আর তোমাদেরকে যেটাই পরীক্ষায় দেই, সহজ একটা জিনিস দিলেও তুমি সারফেস দিয়ে করো। সো এরকম কোনোই ব্যাপার নেই। সো আমরা এখানে সারফেস দিয়ে করছি, এই কারণে আমরা ডিএস নিয়ে চিন্তা করছি। যখন লাইনে চার্জ থাকবে তখন আমরা ডিএল নিয়ে চিন্তা করব। তাহলে এবার আমাদের চার্জ মানে হচ্ছে যেই জায়গাটায় আমি ছোট সারফেসটা নিব। তাহলে আমি এখানে ছোট সারফেসটা নিয়েছি, সো দ্যাট ইজ আ পয়েন্ট। সো সেই পয়েন্টটাকে নাম দিলাম কিউ। আর আমার যেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে সেটা হচ্ছে পি। তাহলে আর মানে হচ্ছে এই চার্জ থেকে পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স ভেক্টর। সো কিউপি, ডিরেকশনটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ উল্টা হয়ে যায়। তাহলে কিউপি ভেক্টর। এবার চলে আসো, পজিশন ভেক্টরের নিয়ম হচ্ছে কিউপি সমান হচ্ছে ওপি মাইনাস ও কিউ। তাহলে এবার পি এর পজিশনটা তো জানি, আমাদের কিউ এর পজিশনটা জানা দরকার। পি এর পজিশন কোয়েশ্চেনে দেয়া আছে, বাট হোয়াট অ্যাবাউট কিউ এর পজিশন? কিউ এর পজিশন বের করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পজিশনটা একটা আরবিট্রারি পজিশন। আরবিট্রারি মানে হচ্ছে একে আমি ফিক্সড কোনো ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারবো না আনলেস আমি তার কোনো ভ্যালু জানি। যেমন আমি জানি যে এই শীটটা z ইকুয়াল টু 0 প্লেনে আছে, সো এই কারণে আমি z এর ভ্যালু 0, এটা শিওর। কিন্তু এর x আর y কোথায় হবে এটা কিন্তু ফিক্সড না, কারণ এই ছোট অংশটা আমি যে কোনো জায়গাতে নিতে পারতাম। আমি এই জায়গায় শীটের উপরে যে কোনো জায়গায় নিতে পারতাম, এই কারণে এর x কে ফিক্সড কোনো ভ্যালু বলা যাবে না, x xই থাকবে, y y থাকবে। তাহলে আমি যখন কিউ আর পি এর পজিশন জানি, তাহলে এখান থেকে আমি আর ভেক্টরটা বের করতে পারি, জাস্ট দুইটা পজিশন ভেক্টরকে বিয়োগ করে। সো এটা তো আমাদের পুরনো কথা, তারপরে সেখান থেকে আর এর মান আসবে। রোল 89, কোশ্চেন। স্যার আমার তো এদিকে কোশ্চেন দেওয়া আছে ফাইনাইট শীট, এটা কি স্যার ইনফাইনাইট হতে পারে? আরেকটা হচ্ছে স্যার কোশ্চেন তো z ইকুয়াল 0 দেওয়া আছে, আমার কি স্যার z ইকুয়াল অন্য কোনো মান দেওয়া থাকতে পারে এমন কিছু? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। ও খুব ভালো দুইটা কোশ্চেন করছে, কোশ্চেন করার জন্য একটা বোনাস। রোল 89, কোশ্চেনটা দেখো। ও যে একটা কোশ্চেন করছিল যেখানে বলা ছিল ফাইনাইট শীট, ইয়েস এটা ইনফাইনাইট হিসেবেও থাকতে পারে। কেউ কি বলতে পারবা যে এটা ইনফাইনাইট যদি হতো তাহলে এখানে চেঞ্জ কি হবে? এই অঙ্কটার মধ্যে চেঞ্জ কি হবে? সাপোজ বললাম ভ্যালুগুলো স্যার ভ্যালুগুলো চেঞ্জ হবে, লিমিটটা যেটা লিমিটটা চেঞ্জ হবে, লিমিটটা চেঞ্জ হবে, এই কথাটা কে বললা? 101 101 এবং 130 বোনাস। তার কারণ হচ্ছে তখন জাস্ট লিমিটটাকে চেঞ্জ করে দিতে হবে। ইনফাইনাইট মানে হচ্ছে, তখন আমি এখানে লিখি যাতে আবার পরে কনফিউশন না হয়, তোমরা এটা তোমাদের মতো করে ঠিক করে নিও। যদি ইনফাইনাইট শীট থাকে তাহলে এক্স এর লিমিট হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কারণ ইনফাইনাইট মানে তুমি এই সাইডও দেখতে পাও না, এই সাইডও দেখতে পাও না। আর ওয়াই এর লিমিটও তখন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো এটা হচ্ছে ইনফাইনাইট শীটের জন্য। সো আমি যখন তোমাদের সাথে স্লাইডটা শেয়ার করব তখন আবার কনফিউজ হয়ে যাইও না, বোঝা গেছে? সো দ্য ইয়েলো মার্ক ইজ ফর ইনফাইনাইট শীট। সো দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। আরেকটা যেটা করেছে যে জেডটার কোনো মান থাকতে পারতো কিনা, অবশ্যই থাকতে পারতো। তখন জাস্ট মনে করো আমি বলে দিলাম যে এই শীটটা এই জায়গাটায় নাই, এটা তো হরাইজন্টাল ছিল, আমি বললাম যে শীটটা 3 পজিশনে আছে, তাহলে তখন জেড এর মান ফিক্সড 3 হয়ে যেত।
যে আমি যদি বলি যে এটা 0 পজিশনে না, এটা 3 পজিশনে আছে, তাহলে এখানে 0 জায়গায় 3 বসতা, আর কোথাও কোনো চেঞ্জ হতো না। ক্লিয়ার? ওকে, সো এবার আসো আমরা অন্য একটা প্রবলেম করি। স্যার এখানে স্যার আরেকটা বিষয় বলতেছিলাম। দাঁড়াও, রোল 89 মনে হয় কোশ্চেন করতেছিল কোনো? স্যার এই লাস্টের 3 জায়গা বিষয়টা কি বলেন এটা বুঝিনি। আচ্ছা, ওইটা বুঝো নাই। ওকে ফাইন, আমি 130 কোশ্চেন নিচ্ছি একটু পরে। সেটা যেটা বললাম যে সাপোজ আমি তোমাকে বললাম যে আমার যে শীটটা আছে বলে দেয়া থাকলো z ইকুয়াল টু 0 তে না থেকে সেই শীটটা z ইকুয়াল টু 3 পজিশনে আছে, অঙ্ক সেম, সবকিছুই সেম, শুধু বলা থাকলো যে শীটটা z ইকুয়াল টু 3 পজিশনে আছে। সো তার মানে কি তাহলে এটা x, এটা y, এটা z, বাকি সবকিছু কিন্তু আগের মতো আছে। তুমি শীটটা ড্র করেছিলে এখান থেকে, তখন জাস্ট 3 পজিশনে ড্র করবা। তাহলে যদি 3 পজিশনে ড্র করো, এখান থেকে 1 মিটার যাবে, এখান থেকে 1 মিটার আসবে, তাহলে তোমার শীটটা দেখতে এরকম, এর উপরে চার্জ আছে। বুঝতে পারছো কি? তাহলে এখানে যখন তুমি কোনো ডিএস নিবা, এখানে যে কিউ এর পজিশন থাকবে, কিউ এর এক্স আরবিট্রারি, ওয়াই আরবিট্রারি, বাট জেড কিন্তু 0 না, জেড হচ্ছে 3, বাকি সবকিছু ঠিক থাকবে। সো পি এর পজিশন দেয়া থাকবে সাপোজ 005, তুমি তার জন্য বের করবা। বুঝতে পারছো এবার? ক্লিয়ার? অলরাইট, 130 কোশ্চেন ছিল। কোশ্চেন স্যার আমি বলতেছিলাম স্যার, আমরা যখন চার্জটা বের করছিলাম তখন আমরা হলো এক্স ওয়াই পুরো ক্ষেত্রটার উপরে চার্জটা বের করছি, আর যখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করলাম সে ওই টোটাল ফিল্ড থেকে একটা ছোট অংশ নিয়ে সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করলাম। বিষয়টা কি এমন স্যার? না না, তুমি কিন্তু চার্জের সময় ছোট একটা অংশকে নিয়ে ইন্টিগ্রেট করেছো, তাই নয় কি? এই যে দেখো, হ্যাঁ, তুমি ডিএস ছোট একটা অংশকে নিয়েছো। হ্যাঁ, সো তখন আমি স্পেসিফাই করি নাই বারবার, কারণ তো আমাদের তখন ওভাবে স্পেসিফাই করার দরকার ছিল না। বুঝতে পারছো? সো দুইবারই আমাকে ছোট অংশ নিয়ে ইন্টিগ্রেশন করতে হয়। এটা সবসময় মনে রাখবা, যে জিনিসটা কন্টিনিউয়াস সেখানে প্রথমে একটা ছোট অংশ নিয়ে তারপরে সবগুলোকে যোগ করে দিতে হয়, আর কন্টিনিউয়াস যোগ মানে ইন্টিগ্রেশন। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, তোমাদেরকে আমি এর পরের প্রবলেমে যাব। তো তোমাদেরকে একটা কথা একটু বলে দেই, এই প্রবলেমগুলোতে তোমাদের একটা জিনিস খুব ভালো করে করবা, তোমাদের অ্যাসাইনমেন্ট হোক, ক্লাস টেস্ট হোক, মিড টার্ম হোক, ফাইনাল হোক, ভুল করেও এই প্রবলেমগুলোতে কেউ কারো দেখা দেখি করবা না, কারণ আমি এই প্রবলেমগুলোতে দেখা দেখি হওয়ার জন্য নেগেটিভ মার্কিং করব। কারণ আমি এই প্রবলেমগুলোতে অনেকবারই দেখেছি একজন আরেকজনকে দেখাও, এবং যে দেখাও অথবা যে দেখাও না, আই ডোন্ট কেয়ার, এই টাইপের প্রবলেম তোমাদের পরীক্ষায় মিড টার্মেও একটা থাকবে, ফাইনালেও একটা থাকবে। এই টাইপের প্রবলেম যতটুকু পারো নিজে নিজে করবা, নিজে নিজে করলে প্রতিটা পয়েন্টে পার্শিয়াল মার্ক পাবা। কিন্তু আমি যদি বুঝে যাই এক খাতা আরেক খাতার সাথে মিলে গেছে, আমি গণহারে 10-এর মধ্যে -10 পাবা এটাতে, এবং ওই 10 আমি মেইন মার্ক থেকে কাটবো, এন্ড আই উইল ডু দ্যাট। সো তুমি নিজের সাথে ভালো থাকো, তোমাদেরকে অনেকবারই আগে বলছি, ইফ ইউ আর গুড উইথ ইউ, আই উইল বি গুড উইথ ইউ। সো তুমি যদি আমার সাথে ভালো না থাকো, আমি তোমার সাথে ভালো থাকবো না। সো নিজে ট্রাই করো, যখন বুঝতে পারছো না আমাকে জিজ্ঞাসা করো, আই উইল টেল ইউ, আরেকজনকে জিজ্ঞাসা করো না। অলরাইট, সো খারাপ কথা শেষ, এবার ভালো কথা চলে আসো। নেক্সট প্রবলেম, প্রবলেম 2, দিস ইজ টেকেন ফ্রম ইওর প্রবলেম 4.14। স্যার আজকে এইটুকুই থাকুক স্যার, নেটের না আজকে সমস্যা করতেছে তো। না আজকে এইটুকু থাকবে না, এটা বলার জন্য একে তো তোমার ঠিক নাই, আমরা আরেকটু পড়বো আজকে। আসো, সো লেটস টক অ্যাবাউট প্রবলেম 2, প্রবলেম 4.14। একই জিনিস, এখন হোপফুলি প্রবলেম হবে না। সো লেটস টক হিয়ার, লেটস টেক দ্য প্রবলেম। রোল 89 কোশ্চেন। স্যার এর আগের প্রবলেমটা যে পার্ট 3 ছিল। ও আচ্ছা, পার্ট 3 ছিল, আচ্ছা ভেরি গুড, পার্ট 3 ছিল, এটা তো ভুলে গেছি। পার্ট 3 ছিল, পার্ট 3 কি বলছে? দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই -1 মিলিচার্জ লোকেটেড এট 005 পয়েন্ট। সো 005 পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড তুমি বের করেছো। সো ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে তোমরাই আমাকে বলো ওই জায়গায় ফোর্স কেমনে করে বের করে? ই জানা আছে, ই মাত্র বের করেছো, একটা পয়েন্ট চার্জ সাপেক্ষে চার্জ দেয়া আছে, তাহলে ফোর্স সমান হচ্ছে কিউ ইনটু ই। ছোট একটা প্রবলেম, এত নিউটন।
বাট এখানে একটু খেয়াল রাখবা আমাদের ইউনিটটা কনভার্ট করার সময় ন্যানো কুলম্ব একটা ছিল, ওটাকে কিন্তু চেঞ্জ করি নাই। সেখানে অনেক কিছু তোমাকে খেয়াল করতে হবে। অলরাইট, সো এবার চলে আসো প্রবলেম 2। সো দ্য প্রবলেম 2 সেজ, যার এর আগের স্টেপস গুলোতে একটু কোনো সমস্যা আছে, আমাদের হোপফুলি এটাতে ক্লিয়ার হয়ে যাবে, একই জিনিসই আমরা করব। সো ইট সেজ an annular disk of inner radius A and outer radius B is placed on the xy plane. সো এইটুকু পর্যন্ত নেই, তাহলে আমাদেরকে একটা xy সেট নিতে হবে। সো নিলাম, সো দিস ইজ x, this is y, and this is z. So it says there is an annular disk of inner radius A and outer radius B is placed on the xy plane and centered at origin. So আমার কাছে একটা চার্জের প্লেট আছে, যেই প্লেটের অরিজিন হচ্ছে 0 তে, বাট প্লেটটা সলিড না। কোয়েশ্চেন পড়ে কি তোমরা এটা বুঝতে পারছো যে প্লেটটা সলিড না? তার কারণ তার একটা ইনার রেডিয়াস আছে এবং তার একটা আউটার রেডিয়াস আছে, তার মানে প্লেটটা হচ্ছে একটা আংটির মতো। দ্যাট ইজ এরকম অ্যানুলার। কোয়েশ্চেন পড়ে কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কি? বোঝা গেছে? তাহলে I have got an annular disk that has inner radius A and outer radius B and it is located on xy plane. That is, এটাকে আবার xy plane মানে কি z equal to 0. So এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, xy plane মানে z equal to 0। তাহলে z equal to 0 প্লেনের উপরে রাখা হয়েছে এবং তার ইনার রেডিয়াস হচ্ছে A. So let's take it inner radius A. সো এটা যদি অরিজিন হয় তাহলে অরিজিন থেকে ইনার রেডিয়াস এখান থেকে এতটুকু, এটা হচ্ছে A, এবং আউটার রেডিয়াস B, তাহলে এখান থেকে এতটুকু, এটা হলো B। নাও what it says, if the disk carries uniform charges of density rho c, so এই ডিস্কটা চার্জ ক্যারি করে, সো এই ডিস্কের উপরে চার্জ আছে। It carries charge with uniform density rho c. So it carries rho c. Find the electric field at 0, 0 h point. আবার পয়েন্টটা থেকেই বোঝা যাচ্ছে the point is located on the z axis. So we are asked to determine the electric field at here 0, 0 h point. So this is my P point. এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে। সো এইটুকু পর্যন্ত বুঝতে কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, অলরাইট। তাহলে জাস্ট আগের 4টা স্টেপ একটা একটা করে অ্যাপ্লাই করো এবং কারো কোনো কনফিউশন থাকলে কনফিউশন দূর করো। স্টেপ নাম্বার 1, 1 নাম্বার স্টেপ কি? তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি ধরনের ডিস্ট্রিবিউশন আছে। বলো কি ধরনের ডিস্ট্রিবিউশন? একটা চাকতি, সেই চাকতিতে চার্জ দিলে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে? সারফেস ডিস্ট্রিবিউশন। তাহলে দিস ইজ সারফেস ডিস্ট্রিবিউশন। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলো। যে দিস ইজ আ প্লেট, আ ডিস্ক, ডিস্কটা যদিও হলো, সো এর উপরে যখন চার্জ দিচ্ছি চার্জটা এই ডিস্কের উপরে সারফেসে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ফাইন। তাহলে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য সারফেসের ফর্মুলা লাগবে, দ্যাট ইজ E is equal to 1 divided by 4 pi epsilon r epsilon naught. Then we have to perform a surface integration, that is rho s ds, then r cube r. Now it tells us it moves us to step number 2. So step number 2 কি ছিল? আমাকে এবার এখানে একটা কোঅর্ডিনেট চয়েস করতে হবে। তাহলে এবার 2 নাম্বার স্টেপে চলে আসো। বলো এই অবজেক্টটা দেখে তোমার কার কথা মনে পড়ে? একটা বক্সের কথা, একটা সিলিন্ডারের কথা, না একটা বলের কথা? সিলিন্ডারের কথা। সিলিন্ডারের কথা মনে পড়ে। ওকে, অনেকের স্ফেরিক্যালের কথা মনে পড়েছে, সো সেটাও খারাপ না,
বাট এখানে সবসময় মনে রাখবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট খুবই কঠিন কোঅর্ডিনেট। এই প্রবলেমটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটেও করা যাবে, বাট ওটা কঠিন। যতক্ষণ না পর্যন্ত অবজেক্ট দেখতে এরকম হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওটা চয়েস করতে চাই না। বাট এখানে আলটিমেটলি জিনিসটা দেখতে কি এরকম কিনা যে আমার কাছে একটা চোঙ আছে, চোঙ থেকে একটা স্লাইস কেটে নিয়েছি, তাহলেই তো এরকম একটা ডিস্ক হবে। তাহলে এখানে আমরা যে কোঅর্ডিনেটটা চয়েস করছি, দ্য চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইন আ সিলিন্ড্রিক্যাল ওয়ে, দেয়ার ইজ আ সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এটা কি বুঝতে পেরেছো না আমি আরেকবার বলবো? একটু আরেকবার বলেন স্যার। আরেকবার বলবো, সেটা হচ্ছে তোমাকে যদি একটা ডিস্ক দেয়া হয়, আজকে আমার কাছে কোনো এক্সাম্পল নাই, তোমার কাছে যদি একটা ডিস্ক দেয়া হয়, সেই ডিস্কটা দেখলে তোমার কিসের মতো লাগে দেখতে? তোমাকে একটা এরকম একটা চোঙ দেয়া হলো বা একটা আংটির মতো দেয়া হলো, সেটা দেখতে কিসের মতো লাগবে? একটা সিলিন্ডারের মতো কিনা, যেটা জাস্ট যদি হাইট থাকতো তাহলে দেখতে একটা সিলিন্ডারের মতো হতো, জাস্ট আমি মাথাটা কেটে নিয়েছি, একটা স্লাইস কেটে নিয়েছি। তাহলে আমরা এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট চয়েস করলাম, তার মানে আমার কোঅর্ডিনেট ভেরিয়েবল হচ্ছে রো, ফাই এবং জেড। সো দিস ইজ মাই সেকেন্ড স্টেপ। এবার আমার কাজ হচ্ছে এই 1 নাম্বার ইকুয়েশনে যারা যারা আছে তাদের সবাইকে কোঅর্ডিনেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে হবে। সো ইকুয়েশনে যারা যারা আছে সবাই কোঅর্ডিনেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ হবে। তাহলে এবার কারা কারা হবে না, যাদের মান কোয়েশ্চেনে দেয়া আছে তাদের কোনো চেঞ্জ হবে না, এবং যারা ফিক্সড, তাহলে প্রথমে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট আছে, এটা ফিক্স থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, তার কারণ এটা তো কনস্ট্যান্ট। এরপরে আছে দেখো রো এস, সারফেস চার্জ ডেনসিটি, খেয়াল করে দেখো এর মান কোয়েশ্চেনে দেওয়া আছে অ্যাজ রো সি, সো এটার মান কোয়েশ্চেনে দেয়া আছে, তাহলে এটা রো সি হবে, কারণ এটা কোয়েশ্চেনে যা দেয়া আছে তাই। তাহলে এবার নেক্সট আমাদের কাজ করতে হবে ডিএস নিয়ে। তাহলে আমার ডিএস এর মান লাগবে, কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে তার ডিরেকশন থেকে। তাহলে ডিরেকশন থেকে আইডেন্টিফাই করার জন্য আমার এর ওপরে ছোট্ট একটা অংশ নিতে হবে। সো নিলাম, এর ওপরে ছোট্ট একটা অংশ নিলাম যে কোনো জায়গায়। সো এর উপরে যদি ছোট্ট একটা অংশ নেই, সারফেসের মান বের, ডিরেকশন বের করার জন্য তার উপরে একটা লম্ব আঁকতে হয়, লম্ব আঁকলাম। এবার বলো এই লম্বটা কোন দিকে পয়েন্ট করে? এই লম্বটা কোন দিকে পয়েন্ট করে? উপরের দিকে পয়েন্ট করে, আপওয়ার্ডস। হ্যাঁ Z আপওয়ার্ড axis, পয়েন্ট করে। তাহলে এবার বলো, এবার কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে চিন্তা করা যাবে না না, স্যার, এবার তোমাকে রো রো ফাই ফাই জেড দিয়ে চিন্তা। তাহলে এবার আপওয়ার্ডে যায়, এটা এই তিনটার কোন দিক দিয়ে বোঝায়? উপরের দিকে যায়। Z। রো ফাই না জেড? উপরের দিকে যায়। ফাই স্যার। ফাই, ফাই উপরের দিকে বোঝায়। স্যার সব জেড স্যার এর উপরে জেড। সো সব তো ঈদের মধ্যে খায় ফেলছো। দেখো একটা হচ্ছে যেটা সেন্টার থেকে বের হয় অথবা সেন্টারে ঢোকে, সেটা হচ্ছে আর ডিরেকশন। যদি কোনো কিছু সার্কুলারলি ঘোরে তাহলে সেটা হচ্ছে ফাই ডিরেকশন, আর কোনো কিছু যদি উপরে যায় অথবা নিচে নামে, ডিএস এর ডিরেকশন কোন দিকে যায়? উপরের দিকে, তাহলে উপরের দিকে ডিরেকশন মানে হচ্ছে জেড। সো দিস ইজ এ জেড। এবার জেড ডিরেকশনের মান সাপ্লিমেন্টারি শীটে চলে যাবা, সেই সাপ্লিমেন্টারি শীট থেকে আসবে। তোমাদের উপর কোনো ভরসা আমার নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে এবার চলে আসো। সো আমি কাজ করছি, স্টেপগুলো আবার খেয়াল করো, এক কথা অনেকবার বলছি যাতে ভুল না হয়। তুমি সারফেস নিয়ে কাজ করছো, তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সারফেস হচ্ছে এই তিনটা। এবার তোমাকে চিন্তা করতে হবে তোমার সারফেসের ডিরেকশন কি। তোমার সারফেসের ডিরেকশন কি? এজেড। এজেড যেই সারফেসের ডিরেকশন তার মান কি? রো ডি ফাই। তাহলে সো এবার এখান থেকে আসো, আমরা আমাদের যেটাতে ছিলাম, তাহলে এবার এখানে চলে আসো। তাহলে এটা হচ্ছে রো ডি ফাই। এবার আমার ইকুয়েশন বলে আমার সারফেস ভেক্টর দরকার নাই, আমার শুধুমাত্র মান দরকার। তাহলে
আমাদের শুধুমাত্র মান দরকার, সেই মান হচ্ছে রো ডি রো ডি ফাই। তাহলে ডিএস হয়ে গেল। এবার আমাকে আর ভেক্টরটা বের করতে হবে। এবার মানে কি, আর ভেক্টর মানে হচ্ছে সরি, আর ভেক্টর মানে হলো এখান থেকে এই দিকে, দ্যাট ইজ চার্জ থেকে পয়েন্টের দিকে একটা ভেক্টর। তাহলে চার্জ এখানে আছে, তাহলে আমরা চার্জের পজিশনটাকে কিউ বলি, যে চার্জ এই জায়গাটায় আছে, তাহলে চার্জের পজিশন কিউ আর পয়েন্ট আছে এখানে। তাহলে আমাদের একটা ভেক্টর লাগবে, যেই ভেক্টরটা চার্জ থেকে পয়েন্টের দিকে হবে। তাহলে আবার আগের মতো কথা, আর ভেক্টর মানে হলো কিউপি ভেক্টর, কিউপি ভেক্টর। এবার কিউপি ভেক্টর মানে কি, ওপি ভেক্টর মাইনাস ও আর ও কিউ ভেক্টর, সরি, ওপি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর। এবার ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টর একটু ডিফারেন্ট ওয়েতে বের করব, কারণ এটা আগের মতো অতটা সহজ না। তাহলে এবার চলে আসো, আমাদের দুইটা ভেক্টর দরকার। সো ও মানে সেন্টার, একটা ভেক্টর ও কিউ, একটা ভেক্টর ও পি। আমার কাছে তো সব শেষ হয়ে গেছে, লাল দিক দেখাই। তাহলে আমার একটা ভেক্টর লাগবে ও কিউ। ও কিউ এর ডিরেকশন তার মান থেকে চলে আসে, সো দিস ইজ ও কিউ ভেক্টর। এটার জন্য যে প্রথম বলতে পারবা সে একটা বোনাস পাবা। কেউ কি বলতে পারবা হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ও কিউ ভেক্টর? অরিজিন থেকে বাইরের দিকে। হ্যাঁ, এটা কোন ডিরেকশনে, সিলিন্ড্রিক্যালের কোন ডিরেকশনে? এরো আর এরো এফ, যে 5 বলছো সে -1, 106। স্যার এরো, হ্যাঁ 106, 106 আর তার আগে আরেকজন বলছো, এটা আমি খেয়াল করি নাই। এরো স্যার। So, এরা দুজন বোনাস, ইয়েস, রোল 53 আর 106 দুজন বোনাস, বাকিরা প্রথমে বলো নাই। তাহলে ও কিউ ভেক্টর। সো এবার চলে আসো, এবার এটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বের করব, সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ভেক্টর গুলো বের করব। তাহলে আমাদের যে ও কিউ ভেক্টর আছে তার দিক হচ্ছে এ রোড দিকে, অরিজিন থেকে বের হচ্ছে, ঠিক কিনা, এ রোড দিকে। এবার এর মান লাগবে, একটু খেয়াল করো, এটা পুরনো কথা, এর মান এইটা কিন্তু আমি যে কোনো পজিশনে নিতে পারতাম। সো এ রো বরাবর যে ভেক্টরটা থাকে তার আরবিট্রারি মান হচ্ছে রো। সো এ রো বরাবর যে ভেক্টর থাকে তার মান রোই হবে, যদি আরবিট্রারি হয়, কারণ এটাকে ফিক্সড তো বলতে পারবো না যে এই পয়েন্টটা এখানে আছে, তাহলে তো ফিক্সড হয়ে গেল। সো আমাকে এটা যে কোনো জায়গায় নিতে হবে। সো যেটা যে কোনো জায়গায় নিতে হয় তাকে, তার মানটাকে ফিক্স করা যায় না, তার মানটাকে ভেরিয়েবলই রাখতে হয়। ক্লিয়ার? এবার চলে আসো, যেইটা বোঝো নাই একটু পরে এইটা বুঝে যাবা। এবার চলে আসো ওপি ভেক্টর। সো এবার আমি ওপি ভেক্টরে চলে যাই। ওপি ভেক্টর এখান থেকে শুরু করে এইটা ও, এইটা পি, তাহলে ওপি ভেক্টর এই দিকে। সো বলো ওপি ভেক্টরের ডিরেকশন কোন দিকে? জেড বরাবর। তাহলে ওপি ভেক্টরের ডিরেকশন হচ্ছে জেড বরাবর। কেউ কি বলতে পারবা ওপি ভেক্টরের মান কত? 8। ভেরি গুড। এটা কে বলছো, প্রথমে কে বলছো? দেখি নাই। 106, ইয়েস। এটা কিন্তু আরবিট্রারি না, একটু খেয়াল করো, ওপি কিন্তু আরবিট্রারি না। ওপি আমি যে কোনো জায়গায় নিতে পারি না, আমাকে কোয়েশ্চেন বলে দিছে এখানেই নিতে হবে। এটা কিন্তু আমি জেড দিয়ে প্রকাশ করি নাই। সো এই দুটার পার্থক্য বুঝতে পারছো? এই পজিশনটা আরবিট্রারি, আমি যে কোনো জায়গায় নিতে পারি, বাট এই পজিশনটা কিন্তু আরবিট্রারি না। তাহলে এবার এই দুইটা আমি এখানে বসাই দিলে আমি আর ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এবার চলে আসো আমাদের আর ভেক্টরের দিকে। তাহলে আর ভেক্টর হচ্ছে ওপি, ওপি মানে হচ্ছে এইচ এ জেড মাইনাস ও কিউ মানে হচ্ছে রো এ রো। এবার আর এর মান লাগবে, তাহলে আর এর মান বের করলে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস রো স্কোয়ার। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপ শেষ। 4 নাম্বার স্টেপ কি ছিল? এই সব কিছুকে কোঅর্ডিনেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ করার পরে 1 নাম্বার ইকুয়েশনে বসায় দাও। তাহলে এবার 1 নাম্বার ইকুয়েশনে সবাইকে বসায় দাও। বসাই দিলে ই যা পাওয়া যাবে সেটা দেখি কেমন পাওয়া যায়। প্রথমে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট। তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই
এপসাইলন আর এপসাইলন নট, একটা সারফেস ইন্টিগ্রেশন আছে, সো ওটা কি হবে একটু পরে আসবে। এরপরে আছে রো এস মানে হচ্ছে রো সি, ভালো কথা। এরপরে লাগবে ডিএস, সো এবার আমাদের ডিএস মানে আসে রো ডি ফাই, রো ডি ফাই। সো একটু খেয়াল রাখবা সব রো মিলে যায়, এই রো আর এই রো কিন্তু আলাদা, এটা একটা কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। নিচে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস রো স্কোয়ার কিউব আর কিউব ইন্টু আর এর মান, সরি আর ভেক্টর, সো আর ভেক্টর মানে হচ্ছে এইচ এ জেড মাইনাস রো এ রো। সো এবার এটার দিকে তাকাও, তাকাই বলো কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? দুইবার, কিন্তু ডিফাই এর আসতেছে ওয়েট করো। সো দুইবার ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু পরে। তাহলে প্রথমে একটা হবে রো এর রেসপেক্টে, তাহলে আমাদের রো এর রেসপেক্টে একটা ইন্টিগ্রেশন করতে হবে, একটা ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে রো এর লিমিট নিয়ে আসো। সো যদি আমরা রো এর লিমিট নিয়ে কথা বলি, তাহলে রো এর লিমিটের কি অবস্থা? রো মানে কিন্তু সেই ব্যাসার্ধ বা সেই রেডিয়াস যতটুকুতে চার্জ আছে, চার্জ ছাড়া অংশ কিন্তু আমাদের কোনো কাজে না, সেই অংশটুকু যতটুকুতে চার্জ আছে, দ্যাট রেডিয়াস দ্যাট ইনক্লুডস দ্য চার্জ। তাহলে এবার বলো আমার রেডিয়াসের জিরোতে চার্জ আছে না? আছে তো? তাহলে রো তো জিরো থেকে শুরু হবে না স্যার, জিরোতে চার্জ নাই, শুধু জিরোতে আসলে চার্জ স্যার নাই। বি মাইনাস এ হবে। জাস্ট খেয়াল করো আমাদের রেডিয়াস কত দূর পর্যন্ত চার্জ নাই, দেখো এখানে চার্জ নাই, চার্জ নাই, চার্জ নাই, এ চার্জ পর্যন্ত শুরু নাই, হয়েছে কিন্তু এ থেকে শুরু হয়েছে। তাহলে কেন বি মাইনাস এ হবে? আমাদের স্যার রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে শুরু আর শেষ। So, যেখান থেকে শুরু হয়েছে শুরুর পজিশনে এ থেকে বি পর্যন্ত। ভেরি গুড, বুঝতে পারছো কি না? এটা আরেকবার বলবো, আচ্ছা জি স্যার। বোঝা গেছে? একবার স্যার That আরেকবার is একটু রিপিট একটু করুন। আরেকবার কি বললাম? হ্যাঁ বলছি, আরেকবার বলি। দ্যাট ইজ জাস্ট তোমাকে কন্ট্রাস্ট করে আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবা। মনে করো তোমাকে উপরের দিকে দেখো, তোমাকে আমি বললাম যে এই ডিস্কটাই আছে সলিড ডিস্ক, কোথাও কোনো ই নাই, সলিড একটা ডিস্ক আমি তোমাকে দিয়েছি। তাহলে রো এর লিমিট হবে শুরু থেকে, রেডিয়াস শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুতে চার্জ আছে। তাহলে তুমি চিন্তা করো এর রেডিয়াস শুরু হয় কিন্তু জিরো থেকে, যে কোনো কিছু রেডিয়াস জিরো থেকে শুরু হয়। সো এর রেডিয়াস কি হচ্ছে, দাঁড়াও, এর রেডিয়াস জিরো থেকে শুরু হচ্ছে, এটা জিরো। সো জিরোতে চার্জ আছে, তাহলে আমি লিমিট জিরো থেকেই শুরু করব। আমি এবার দেখি রেডিয়াস কত দূর পর্যন্ত চার্জ আছে, চার্জ আছে কি, দাঁড়াও আজকে খুব বিরক্ত করতেছে। চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, এই তো চার্জ শেষ। তাহলে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত চার্জ আছে? এর রেডিয়াস পর্যন্ত চার্জ আছে। এর রেডিয়াস যদি বি হয় তাহলে এর লিমিট হতো জিরো থেকে বি। এটা কি তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? এবার এর সিচুয়েশনটা দেখো, আমি জিরো থেকে শুরু করব, রেডিয়াস জিরো থেকে শুরু, কিন্তু জিরোতে তো চার্জ নাই। তাহলে আমি গেলাম, চার্জ নাই, চার্জ নাই, চার্জ নাই, ইয়েস চার্জ আছে, প্রথম চার্জ। তাহলে প্রথম চার্জ কোথায় আছে? এতে। এরপরে আবার এবার ম্যাক্সিমামটা বের করব, চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, এরপরে চার্জ নাই। তাহলে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত চার্জ আছে? বি পর্যন্ত চার্জ আছে। সো ক্লিয়ার? সো এই জায়গাগুলো খেয়াল রাখবে, কারণ আমরা এইভাবে করছি, পরীক্ষায় কখনোই এটা আসবে না, অন্য কিছু একটা আসবে। সো তোমাকে ওটা ভাবতে হবে। অলরাইট, এবার চলে আসো ফাই। ফাই মানে কি? তোমাকে কত দূর ঘুরতে হয়। ডিস্ক পুরাটা, একটা ডিস্ক যদি তুমি পুরো সার্কেল ঘুরে আসো, তাহলে স্টার্ট হয় কোথায়? জিরো থেকে, বলো তো শেষ হয় কোথায়? একটা ডিস্ক পুরাটা ঘুরবা কত? 4/3πr3। অ্যাঙ্গেল কত? একটা ডিস্ক পুরোটা ঘুরবা 360। ভেরি গুড। সো এটা হচ্ছে 2 পাই। তাহলে ফাই মানে কি? যে তুমি যে কোনো একটা পজিশন থেকে শুরু করো, এবার তুমি দেখো যে কত দূর ঘুরে আসলে আবার ওই পজিশন পাওয়া যায়। এখন ভেরিয়েশন দেখো, যেটা ভেরিয়েশন কেমন থাকতে পারে। সাপোজ আমি তোমাকে পরীক্ষায় বললাম যে আমার এই যে ডিস্কটা আছে, ডিস্কটা এত দূর, অর্ধেক, হাফ ডিস্ক।
হাফ সার্কুলার ডিস্ক অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। ভেরি গুড। সো এই জিনিসগুলা পরীক্ষার সময় একটু খেয়াল রাখবা। সো তোমরা কি ভেরিয়েশন গুলো বুঝতে পারছো? ওকে, সো এই ইন্টিগ্রেশনের এইটুক গেল আমাদের মেইন পার্ট। ইন্টিগ্রেশনটা আজকে আর করবো না, নেক্সট ক্লাসে করে দিব। বাট ইন্টিগ্রেশনটা আমি তোমাদেরকে শীটের মধ্যে প্রোভাইড করে দিব, তোমরা নিজেরা একবার চেক করে তারপরে নেক্সট ক্লাসে আসবে। ওকে, সো এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলো, আদারওয়াইজ উই আর ডান হিয়ার। আজকে তো ইন্টারনেটে অনেক প্রবলেম ছিল, তো আজকে ভিডিওটা কি আপলোড করে দেওয়া যাবে? আজকের ভিডিওটা ইয়েস, দিলে ভালো হতো। আজকের ভিডিওটা আমি আপলোড জি করে স্যার, দিব। দিলে ভালো হবে স্যার। অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। স্যার এই যে ডিএস এর মান এগুলো তো স্যার মানে করার সময় দেওয়া থাকবে তাই না স্যার? তোমার তো সবকিছুই ওপেন, সারা দুনিয়া ওপেন, তুমি বের করে নিবা তোমার কোথায় কোথায় দেয়া আছে। তোমার তো সবকিছুই ওপেন করাই থাকবে। বাট তোমাদেরকে আবার আরেকটা কথা বলছি, কারণ আমি তোমাদেরকে আবার বলেছি মিডের আগে অ্যাসাইনমেন্ট দিব। এই পার্টের মধ্যে স্লাইটেস্ট কপি থাকার সাথে সাথে আমি -10 দিব যদি 10 এর মধ্যে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নেই। সো এটা নিজেরা ভালো করে প্র্যাকটিস করো। আর একটা কথা স্যার, হ্যাঁ 106 বলো। জিনিসটা অফ টপিক, মানে স্যার আপনারা যেভাবে বলেন